বাংলাদেশ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ 10 ফুড ইম্পোর্টার। মাইক্রোসফট বয়কট করতেছে না কেন? কারণ সে চায় তার ছেলে মেয়ে ফুড পান্ডা ডেলিভারি ম্যান হোক ঢাকাতে এসে। যে বাবা কেন গরিব? হ্যাঁ, এগ্রিকালচার একটা ফালতু জায়গা, ইনভেস্ট করলাম জিরো রিটার্ন। আমার কাছে সাকসেস মানে হলো আমি যদি কালকে ভেগে যাই, আমি যদি কালকে দেশ ছেড়ে পালায় যাই হাজার হাজার কোটি টাকা নিয়ে, এই ধরনের রিস্ক আছে। আমি কালকে পালায় যেতেও পারি। যদি আমি এন্টারপ্রেনার হওয়ার পরে বিয়ে করতে যেতাম, আচ্ছা, তাহলে ডেফিনেটলি আমার বিয়ে হতো না। কারণ তুমি তো তোমার নিজের জীবন নিয়ে কনফিউজ, তুমি কম্পাটিশন কেমনে নিবা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকামিং ইউ অল টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ ইন্টারঅ্যাক্টিভ আড্ডা ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স। আমি সাদিয়া ইসলাম প্রমি আছি আপনাদের এই এপিসোডের হোস্ট হিসেবে। শুরুতেই একটু ছোট্ট করে বলতেই হবে একটা পার্টিকুলার কোয়েশ্চেন। যেহেতু এই পর্যন্ত আপনারা এত এপিসোডস দেখেছেন হয়তোবা, অলওয়েজ কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফাউন্ডার্স কো ফাউন্ডার্সদেরকে আনি এবং আমরা দেখি যে এক একজন আছে যারা ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এবং এইরকম ডিফারেন্ট প্রফেশনস, রাইট? ইফ আই আস্ক ইউ, আপনার কাছে কি মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ প্রফেশন কোনটা? ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, এগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রফেশন যেটা আমার মনে হয়, দ্য অ্যান্সার শুড বি কৃষক, ফার্মার্স, রাইট? বিকজ কৃষকরা না থাকলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি খেতেন, রাতেবেলা ঘুমোতে যাওয়ার আগে কিভাবে খেতেন, রাইট? সো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি বা ইন্টারন্যাশনালি, কৃষকরা অ্যাকচুয়ালি আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং কৃষকদের অ্যাক্সেস টু ফাইন্যান্স, শুধুমাত্র আমাদের নিজেদের না, কৃষকদের অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে যিনি কথা বলেছেন, যিনি কাজ করে আসছেন অনেকগুলো বছর ধরে, একজন ভিশনারি লিডারের সাথে আজকে আমরা কথা বলছি। উইদাউট এনি ফার্দার এডু, প্লিজ ওয়েলকাম দ্য কো-ফাউন্ডার and CEO of We Grow Global, মোহাম্মদ মাহমুদুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? অফকোর্স খুব ভালো আছি, অ্যান্ড বোঝাই যাচ্ছে আজকের পডকাস্টটা বেশ ইন্টারেস্টিং হবে। আমরা পডকাস্টের শুরুতেই কিন্তু অনেক কিছু নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি, সো উই হ্যাভ আ লট টু সে। অফকোর্স ভাইয়া, টু স্টার্ট অফ উই গ্রো গ্লোবালের ব্যাপারে হয়তো আমরা অনেকেই জানি না, বিকজ আমরা যখন সোশ্যাল মিডিয়া ঘাটাই, আমরা কিন্তু সাধারণত টার্সিয়ারি সেক্টর বা এইসব এই যে সার্ভিসেসগুলো আছে এগুলোর ব্যাপারে আমাদের অনেকেরই অনেক ইনফরমেশন আছে, বাট একদম রুট লেভেল ফার্মার্সদের নিয়ে কিন্তু আমাদের খুব কমই ইনফরমেশন আছে। সো উই গ্রো গ্লোবালের ব্যাপারটা যদি একটু বলতেন। Okay, thank you, Promi, and thank you, Interactive Cares team, and especially the founders of Interactive Cares, Samir and Khushbu. So thanks for inviting me. মানে আমি এই পডকাস্ট দেখি, এখানে অনেক বড় বড় গেস্টরা আসেন, সো আজকে মনে হয় একটু ছোট গেস্ট মানে হয়ে আসছে। সো বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। সো সত্যি কথা বলতে, আমরা আসলে যখন উইগ্রো নামটা দিই, হ্যাঁ, সো আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় সবাই আসলে উইগ্রো নামের স্পেলিংটা মিস করে, ভুল করে আর কি। হ্যাঁ, তো আপনি দেখবেন যে সবাই মনে করেন উইগ্রো নামের স্পেলিং হচ্ছে WEGROW, বাট আমাদের নামটা কিন্তু হচ্ছে WEGRO, উইগ্রো। সো এই উইগ্রোকে যদি আমি ভাগ করি, আসলে আমরা অ্যাগ্রোর গ্রোটার থেকে উইগ্রোটা নিছি, আর উই মানে উই আর কি, যে আমরা আসলে অ্যাগ্রো নিয়ে কাজ করি আর কি, ব্যাপারটা ওই জায়গা থেকে, নট আমরা উই গ্রো। হ্যাঁ, বেসিক্যালি মানে আমরা অ্যাগ্রো নিয়ে কাজ করি, ব্যাপারটা ওরকম। সো আমি যদি বলি যে মানে আই এম নট শিওর লাইক দ্যাট, মানে এখানে আসলে কতটা আসলে যুক্তিযুক্ত, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যদি টোটাল ইন্ডাস্ট্রিকে আসলে চেক করা হয় বাংলাদেশের ইকোনমি জিডিপির জন্য বা বাংলাদেশের টোটাল প্রবৃদ্ধির জন্য, হ্যাঁ, তো আমরা দেখবো যে প্রত্যেকটা পার্টকে একটা এমার্জিং হিসেবে ধরা হয়, লাইক আরএমজি, টেকনোলজি, আইটি, হ্যাঁ, ইন্ডাস্ট্রি মানে বা আদার্স যে ইন্ডাস্ট্রিগুলো আছে। বাট এগ্রিকালচার, স্পেশালি দ্য স্মল হোল্ডার ফার্মার, এইটাকে ধরা হইতেছে একটা করুণার জায়গা হিসাবে। মানে অলওয়েজ গভর্নমেন্ট এখানে সাবসিডি দেয়। তো আমার তখন মাথায় মনে হয়েছে যে আসলে এর যদি এতই করুণার জায়গা হয় আর গভর্নমেন্ট যদি এতই সাবসিডি দেয়, তাহলে কৃষকদের জীবন কেন আসলে গত 30 বছরের পরিবর্তন হচ্ছে না? আর দ্বিতীয়ত যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি মানে যে জায়গা থেকে আমার উইগ্রোর চিন্তা, সেটা হচ্ছে আমি তোমাকে যদি একটা রিসার্চ করতে বলি, ধরো তুমি তোমার গ্রামের বাড়িতে 20টা কৃষককে ফোন দিবা, জাস্ট তোমার ফোনে নিয়ে বলবে, চাচা আপনি কত বছর ধরে চাষবাস করেন? তো বললো যে মা আমি তো 20 বছর ধরে চাষবাস করি। চাচা আপনার কয় ছেলে মেয়ে? ধরো বললো যে চাচা আমার তো 2 পোলা 1 মাইয়া। চাচা আপনার ছেলেমেয়েরা কি চান? ওরা কি কৃষক, মানে ওরা কি কৃষক আমি করবো? তুমি দেখবা প্রত্যেকটা কৃষক বলবে না না না।
কারণ সে চায় তার ছেলে মেয়ে ফুড পান্ডা ডেলিভারি ম্যান হোক ঢাকাতে এসে, অথবা গার্মেন্টসে তার মেয়ে চাকরি করুক, কিন্তু তার ছেলে মেয়ে যাতে কৃষিকাজ আর না করে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা বলি যে আমাদের দেশে টোটাল 1,60,00,000 কৃষক আছে। এখন এই কৃষকদের নেক্সট জেনারেশন যদি এইভাবে করে তাদের প্রফেশন চেঞ্জ করে, এবং এখন কৃষকদের মধ্যে নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, তাদের সব আবাদি জমি বিক্রি করে তারা তাদের সন্তানদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে, স্পেশালি মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ব্লু কলার জবের জন্য। হ্যাঁ, তো আমরা অনেক কথা বলতেছি যে টেকনোলজি ইন এগ্রিকালচার, তারপর হচ্ছে ভালো মানে সিড ফার্টিলাইজার কীভাবে পাওয়া যায়, ফসল উৎপাদন কীভাবে বাড়ানো যায়, ক্লাইমেট, সব কিছু। কিন্তু ভেরি বেসিক থিং যে এই কৃষকরাই যদি আর না থাকে, কৃষকরা যদি কৃষিকাজই না থাকে, তাহলে যতই আমরা ফুড সিকিউরিটি নিয়ে কথা বলি, তাহলে তোমাকে আমাকে খাওয়াবে কে? এবং এখানে জাস্ট যে যদি একটা ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে এটার আউটকাম অলরেডি আমরা দেখা শুরু করছি। তুমি জাস্ট যদি পেপারে দেখবা গত 3 বছর ধরে একটা নতুন নিউজ আসে ধানের মৌসুমে, যে ধান কাটার মৌসুমে প্রচণ্ড শ্রমিক সংকট, ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না, বা ধান কাটার জন্য কৃষক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবং ধরো যেই ধান কাটতে লাগতো একজন কৃষককে দেওয়া লাগতো প্রতিদিন 400 টাকা 500 টাকা, এখন সেটা 1,000 টাকাও ছাড়িয়ে গেছে। কারণ হচ্ছে মানে ধান কাটার জন্য কৃষক নাই। এবং তুমি দেখো লাস্ট 3 বছরের নিউজ যদি তুমি জাস্ট একটা গুগল করো, আমার মনে হয় তুমি 100 আর্টিকেল পাবা যে প্রচণ্ড পরিমাণে লেবার ক্রাইসিস হারভেস্টিং সময়গুলোতে। এবং একটা নাম্বার আছে, আমি নাম্বারটা আসলে একদম এক্স্যাক্টলি আমি শিওর না, যে প্রায় আমি দেখেছি শুনেছি যে প্রতি বছর মানে প্রায় 4-5 লাখ কৃষক তাদের প্রফেশন ছেড়ে দিচ্ছে। মানে এই রিসার্চ রিলেটেড সোর্সটা আমি জানি না, বাট আমি শুনেছি, আমি মনে পড়ছে না। তো এইবার আমি তোমাকে সিনারিওটা বললাম যে তুমি আইওটি আনলা, মেশিন লার্নিং আনলা, তারপর অল দ্য বেস্ট থিং আনলা, বাট কৃষকই যদি না থাকে, হু উইল ইউজ দিস? আর কৃষক যদি না থাকে, হু উইল ফিড ইউ? সো অফকোর্স দুইটা মেজর প্রবলেম নিয়ে কিন্তু এখন আমরা চিন্তা করছি, যে যে ফুড শর্টেজের কথা যে আপনি বললেন, এবং অ্যাট দ্য সেম টাইম প্রফেশন চিন্তা করে যদি আমরা লেটস সে আমরা যদি খুবই ম্যাক্রো ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সাধারণত আমরা কি চিন্তা করি? আমরা অলওয়েজ ইমপ্রুভমেন্ট চিন্তা করি। সো যদি আমি একজন মানুষকে দেখি যে ও আচ্ছা উনি আগে কৃষক ছিলেন, এখন উনি ওনার প্রফেশন চেঞ্জ করেছেন, অন্য কিছু হয়েছেন, সো গুড ফর হিম অর গুড ফর হার, তাই না? কিন্তু যদি ইকোনমি চিন্তা করে আমরা দেখি যে টোটালি এরকম একটা শিফট হয়ে যাচ্ছে, ডিম্যান্ড সাপ্লাইয়ের যে কথাটা সেখানে কিন্তু এখানে চলে আসছে। আমরা বলতেই পারি যে মোস্ট ডেফিনেটলি কৃষকের সংকটের সাথে সাথে সবকিছু জিনিসের প্রাইস যেভাবে করে আমরা দেখছি বাংলাদেশে ইনফ্লেশন হচ্ছে, সো ওয়ান্স এগেন কিন্তু কৃষকদেরকেও যদি আমাদের বেশি পরিমাণে জাস্ট ওভারঅল ফার্টিলিটির জন্য বা হোয়াট এভার আমরা যদি হিউজ অ্যামাউন্ট অফ স্পেন্ডিং করি, ওয়ান্স এগেন এখান থেকেও কিন্তু একটা বেশ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে। ভাইয়া, এখন যদি আমি খুব ইজিলি এই জিনিসটা জানতে চাই, উইগ্রো এটার সলিউশন কিভাবে দিচ্ছে? আচ্ছা, সো আমি জাস্ট সেটা বলার আগে একটা লাইন আমি তোমাকে বলি, একটা ডেটা তোমাকে বলি। জি। সো তোমার কাছে বাংলাদেশ, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি না, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তারপর আমরা বলি না যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের নিজেদের আমরা নিজেদের চাল উৎপাদন করি, আমরা এটাই করি ওটা করি। বাংলাদেশ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ 10 ফুড ইম্পোর্টার। অনেকেই জানতাম না। তখন যদি ধরো আমরা সবসময় বলে আসছি আমরা কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের চালিকা শক্তি, তাহলে তো আমরা তো এতটাই স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা ছিল যে আমরা পৃথিবীর ওয়ান অফ দ্য টপ 10 ফুড ইম্পোর্টার হওয়ার কথা না। সো আমার মনে হয় তুমি যদি গত 2 মাসের নিউজ খাটো, তুমি দেখবে বাংলাদেশ কি পরিমাণ চাল পাকিস্তান, ভিয়েতনাম বা পার্শ্ববর্তী দেশগুলো থেকে ইম্পোর্ট করছে। অথচ তুমি যখন গ্রামে যাও, আমার কাছে মনে হয় তুমি দিগন্ত জোড়া দেখো শুধু ধানের ক্ষেত আর ধান ক্ষেত। তো ওই জায়গাটা থেকে আমরা যদি বলি যে আমরা আসলে অলরেডি আমরা খুবই ক্রাইসিসের মধ্যে অলরেডি পড়ে গেছি, বা আমি জানি না নেক্সট 5 to 10 ইয়ার্সের মধ্যে ক্রাইসিসটা আরও কতটা অ্যাকিউট হবে। সেই জায়গা থেকে উইগ্রোর মানে ভিশনটা ছিল হচ্ছে যে ট্রান্সফর্ম দ্য ফার্মার্স লাইফ। সো সেই ফার্মারদের লাইফ ট্রান্সফর্ম করার জন্য, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিকে ট্রান্সফর্ম করার জন্য, সো আমরা প্রথমে আমরা চিন্তা করলাম যে আসলে কোন জায়গাটা আসলে রুট, মানে কোনটা করলে আসলে কৃষকদের সবচেয়ে বড় সমস্যার সমাধান হবে। তো সেটা গিয়ে আমরা দেখলাম হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, মানে ওর ক্যাপিটালের হিউজ ল্যাকিং। আমি জাস্ট তোমাকে 3টা কনটেক্সট বলি, তাহলে তুমি বুঝবা। ধরো তুমি কালকে ফার্মারের জন্য একটা কম্বাইন্ড হারভেস্টার বানাইছিলাম, যেটা দিয়ে ঘন্টায় একর প্রতি জমি ধান কেটে মাড়াই হয়ে প্যাকেট হয়ে যায়।
ঠিক আছে? তো তুমি বলবা যে ভাই কৃষক যদি কমেও যায় কোনো সমস্যা নাই, এগ্রি মেকানাইজেশনের জন্য দিয়ে আমরা ওই জায়গাটাকে সাস্টেন করতে পারবো। এই কম্বাইন হারভেস্টের মেশিনটার দাম 32 লাখ টাকা। অনেক এক্সপেন্সিভ। তাহলে এখন তুমি যদি আমি বলি যে কোন কৃষক 32 লাখ টাকা দিয়ে কম্বাইন হারভেস্টার কিনতে পারে? আচ্ছা, তারপর আমরা বললাম যে ধরো আদার্স যে এগ্রিকালচার টেকনোলজি লাইক দ্যাট, ধরো কি বলে ড্রোন, হ্যাঁ, আদার্স যে আইওটি, তো এই কৃষকরা কেউ এগুলো নিতে চায় না, কারণ এটার জন্য ওদের টাকা খরচ করতে হবে, টাকাটাই তাদের নাই। তারপর যদি আমি বলি সিডস অ্যান্ড ফার্টিলাইজারের ক্ষেত্রে, সো প্রতি বছরকে বছর সিডের দাম বাড়তেই আছে। সো খুব ভালো সিডগুলো কৃষকরা নিতে চায় না, বিকজ ওগুলোর দাম অনেক বেশি। তো এর পরবর্তীতে তুমি যদি দেখো এখানেও দামের ব্যাপারটা চলে আসলো। আচ্ছা, তারপর কৃষকদের সবচেয়ে বড় ক্রাইসিস কি? ন্যাচারাল ক্যালামিটিসের কারণে তাদের ফসলের খুব ক্ষতি হয়। বারবার গভর্নমেন্ট বলতেছে যে এগ্রি ইন্স্যুরেন্স, ওয়ার্ল্ডে এগ্রি ইন্স্যুরেন্স আছে, বাংলাদেশে কেন ফার্মার এগ্রি ইন্স্যুরেন্সে অ্যাডাপ্ট করে না? হ্যাঁ, সো এগ্রি ইন্স্যুরেন্স করতে গেলে কৃষককে অনেক ভালো পরিমাণ টাকা প্রিমিয়াম দিতে হয়, খুবই ভালো, অনেক ভেরি হাই প্রিমিয়াম। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি 100 টাকায় বছর হিসাব করলে কমপক্ষে 6 টাকা প্রিমিয়াম দিতে হয় প্রতি 100 টাকায় বছরে। আচ্ছা, তারপর যদি তোমাকে লাস্ট বলি, যখন ফসলটা হয়ে যায়, ধরো ফসলটা উঠে গেল, হ্যাঁ, ধরো তুমিও কৃষক আমিও কৃষক, আমাদের দুজনের ফসল উঠে গেছে, তার মানে কি মার্কেটের সাপ্লাই অনেক বেশি, এখন ডিমান্ড তো স্ট্যাগনেন্ট। কারণ ধরো আমরা তো আলু খাবো আগামী 9 মাস ধরে, আর আলুটা তো উৎপাদন হয়েছে সব একসাথে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তাই না? আলু তো খাবো সারা বছর, তাই না? কিন্তু তোমার আর আমার দুজনের কাছে কিন্তু টাকা নাই যে আলুটা আমি স্টোর করে রেখে দিব এবং আস্তে 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 আমি সারা বছর বিক্রি করব। কারণ আমার টাকা দরকার পরবর্তী ফসল শুরু করার জন্য। তাহলে আমার তো সে টাকাই নেই, এই ফসলটাকে আমি স্টোর করব। এখন তাহলে তুমিও বলবা যে আমি যা আছে আলু বিক্রি করে টাকা দিয়ে পরের ফসল রেডি করব, আমিও করব। এতে কি হবে? মার্কেটে ওভার সাপ্লাই হওয়া শুরু করবে, তো যেটার কারণে মার্কেটে প্রাইস ফল করবে এবং যার কারণে কৃষকরা কখনোই ন্যায্য দাম পাবে না। আবার যারা তোমার ইন্টারমিডিয়েটস আছেন, তারা এটাকে স্টক করে বা স্টোর করে সারা বছর সাপ্লাই দিয়ে দে উইল মেক সো মাচ মানি। সো ফার্মার যদি ধরো 4 মাস এত কষ্ট করার পর যে টাকা কামাবে, আর বাকিরা মনে করো তার 100 ভাগের 1 ভাগ পরিশ্রম করে তার থেকে 10 গুণ বেশি টাকা কামাবে। এই যে তোমাকে আমি যতগুলো কনটেক্সট বললাম, এই প্রত্যেকটা কনটেক্সটেরই পিছনে আমরা যে প্রবলেমটা বের করার চেষ্টা করলাম, রুট প্রবলেম, সেটা হচ্ছে ফার্মারদের কাছে সহজলভ্যভাবে অ্যাক্সেস টু ফাইন্যান্স বা অ্যাক্সেস টু ক্যাপিটাল নাই এবং প্রপার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আজ পর্যন্ত হয়নি। তার এই দুইটা কনটেক্সট যদি আমি তোমাকে বলি, 90%, কেউ বলে 80%, কেউ বলে 90%, ফার্মারের আজ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টই নেই। যেখানে আমরা 2025-এ এসে ডিজিটাল ব্যাংকিং, ওপেন ব্যাংকিং, এপিআই নিয়ে কথা বলছি, সেখানে যারা আমাদের সবচেয়ে বড় সাপোর্টার আমাদের বেঁচে থাকার, তাদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টই নাই আজ পর্যন্ত, কোনো ব্যাংক অ্যাকাউন্ট, 90% ফার্মারের ব্যাংক অ্যাকাউন্ট নাই। দ্বিতীয়ত, তুমি যদি কৃষকদেরকে জিজ্ঞেস করো যে আপনারা এখনো যে সুদটা দেন, যেই পদ্ধতিতে লোন পান, আপনাদের সুদের হার কত, তুমি যদি ক্যালকুলেটর চাপো, সর্বনিম্ন হবে 30%, সর্বোচ্চ হবে 60%। এখন তুমি চিন্তা করে দেখো, একটা আরএমজি ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি বলো বা যারা, তারা কি 30 থেকে 60% সুদে তারা লোন নেয়? তো তারা তো 4-5%, 6-7% রেটে টাকা লোন নিয়ে তারা বলে কি আরএমজি বিজনেস লস, তারা প্রফিট করতে পারতেছে না, এই করতে পারতেছে না, ওই করতে পারতেছে না, আরএমজি ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে বা আদার্স ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, রাইট? আর কৃষক 30 থেকে 60% সুদ নিয়ে তারা যে এতদিন ধরে এখনো তোমার আমার জন্য ধান চাষ করছে, এটা তো আমাদের জন্য, আমরা তো আমাদের কৃতজ্ঞ থাকা উচিত তাদের প্রতি। দুইটা জিনিস, যে কৃষকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আজ পর্যন্ত হয়নি এখন পর্যন্ত, এবং এই যে চড়া সুদ 30 থেকে 60% সুদে। এবং আরেকটা জাস্ট ডেটা আমি তোমাকে বলি, তুমি যদি একটা গার্মেন্টসের মালিককে জিজ্ঞেস করো যে আপনি যখন লোন নেন আপনার ইনস্টলমেন্ট বা পেমেন্টটা কবে শুরু হয়, গার্মেন্টসের মালিক বলবে কমপক্ষে 6 মাস বা 1 বছর পর থেকে, যখন আসলে ফ্যাক্টরি প্রোডাকশনে আসে, মানে একটা লিড টাইম থাকে আর কি। ততক্ষণ পর্যন্ত কিন্তু ওকে কোনো লোন ইনস্টলমেন্ট পরিশোধ করতে হয় না। বাট একটা কৃষক যখন অনেক সময় মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নেয় বা এনজিও থেকে লোন নেয়, সে আজকে লোন নিলে প্রতি 7 দিন পর পর তার কিস্তি, মানে যদি 100 টাকা লোন নেয় এবং 4 মাসের জন্য, ও
ও 4 মাসকে ধরো 4 4 16টা উইকে ভাগ করে দিবে, এই লোন সুদ এবং লোনটাকে যোগ করে ভাগ করে দিবে। তাহলে এখন তুমি বলো, ও ধানের বীজ বপন করছে আগামীকাল সকালে, 7 দিন পর ওকে কিস্তি কিভাবে দেবে? অবশ্যই। আবার 7 দিন পর কিস্তি কিভাবে দেবে? এরপর আবার কিস্তি কিভাবে দেবে? তাই না? তাকে আর উল্টাটা হওয়া উচিত ছিল, তাই না? ও কিন্তু ফসল বিক্রি করে তাকে দেওয়ার কথা। অবশ্যই। এখন সে কি করবে? আরেকটা জায়গা থেকে লোন করে এনে দিবে, অথবা সে এবং তার স্ত্রী সন্তানরা অন্য কোনো জায়গায় অ্যাজ এ ডে লেবার, অ্যাজ এ ওয়ার্কার হিসেবে কাজ করে তখন এই লোনটা এই 7 দিন পর পর কিস্তিটা দিবে। হ্যাঁ, যেটা কিন্তু ইন্ডাস্ট্রির মালিক কিন্তু করে না। সে 1 বছর পরে যখন ফ্যাক্টরি চালু হলে তারপর করে, সে লোনই পায় 5 বছরের জন্য। দ্বিতীয়ত, তুমি যদি দেখো ওর ফসলটা যদি নষ্ট হয়ে যায়, যেহেতু ইন্স্যুরেন্স নাই, ওর বউয়ের গয়না বেচে অথবা তার গরু বিক্রি করে তাকে লোনের টাকা পরিশোধ করতে হয়। তুমি যদি দেখো যে ওভারঅল আমরা যখন ব্যাংকের এনপিএল নিয়ে কথা বলি বা নন পারফর্মিং লোন নিয়ে কথা বলি, তুমি যদি রিসার্চ দেখো সবচেয়ে লোয়েস্ট নন পারফর্মিং লোন কিন্তু রুরাল এরিয়াতে এবং স্পেশালি ইন এগ্রিকালচারে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্যাংক সবচেয়ে বেশি প্রফিট করেছে গত আর্থিক বছরে, সেই ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। আর ব্র্যাক ব্যাংকের সবচেয়ে হাইয়েস্ট পোর্টফোলিও হচ্ছে এসএমইতে, মানে 27,000 কোটি টাকার উপরে তারা এসএমই ফাইন্যান্সিং করে। তার মানে কি, যা টাকা মারছে, কারা মারছে আমি বলতে চাই না, আর ওই ফার্মার বা রুরাল ওরা কিন্তু আসলে টাকা মারেনি। মারলে কিন্তু আজকে মাইক্রো ফাইন্যান্সের যে ইকোসিস্টেম সেটা কিন্তু আজকে দাঁড়াইতো না। কারণ কৃষকরা কিন্তু আসলে সঠিক সময় টাকা দেয় বলে আজকে আমাদের দেশকে বলা হয় ওয়ার্ল্ডের বেস্ট এক্সাম্পল ফর মাইক্রো ফাইন্যান্স। কারণ এই মাইক্রো ফাইন্যান্সটা বেস্ট এক্সাম্পল কেন? এই মডেলটা ওয়ার্কআউট করছে বাংলাদেশে ভেরি ওয়েল, আর এটার জন্য সবচেয়ে বড় যেই সাপোর্টটা ছিল সে ছিল ফার্মার। এখন জাস্ট লাস্ট যদি তোমাকে আমি একটা কথা বলি, ধরো তুমি একটা কৃষক, তুমি একটা মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিলা 100 টাকা, ফসল চাষ করলা, 7 দিন পর কিস্তি দেওয়া লাগবে, তাহলে তোমাকে আরেকটা লোন নিতে হবে, নাহলে তোমার বউ বা তোমাকে অন্য কাজ করতে হবে। তুমি কালকে চিন্তা করলা, মাউদাই আমি আসলে আর কৃষি কাজ করবো না, কি করব? রিক্সা চালাবো অথবা তোর একটা দোকান দিব। তাহলে রিক্সা বা যদি চালাও বা দোকান যদি দাও, তাহলে কিন্তু তুমি প্রতিদিন ইনকাম করতেছো না। তাহলে কিন্তু তোমার জন্য 7 দিন পর কিস্তি দেওয়া সহজ না। ইজি, অবশ্যই। তাহলে কি সিস্টেমটা তোমাকে পুশ করতেছে না? লিভ এগ্রি প্রফেশন, ডু আদার প্রফেশন। সিস্টেমটাই কনভার্ট করতেছে যে নো, তুমি আর কৃষক থেকো না, তুমি অন্য কাজ করো। কারণ কৃষক থাকলে তোমাকে ডাবল কাজ করতে হবে, মাঠে কাজ করতে হবে, আবার একটা সাইড কাজ করে অথবা একটা লোন নিয়ে কিস্তি পরিশোধ করতে হবে। এন্ড আদৌ আমি করতে পারবো কিনা তখন ইন দা লং রান, কারণ কৃষকের যে কাজটা সেটা থেকে কখনো কোনো গ্যারান্টি নাই যে তার ফসল থেকে সে কতটুকু কি লাভ আর তুমি যদি ধরো তুমি চিন্তা করো তাহলে কৃষি কাজ টাকার দরকারটা কি? আমি যেহেতু রিক্সা চালাই, আমার কৃষি কাজের জন্য কিস্তি পরিশোধ করি, সাথে ডাবল কাজ করি, তার চেয়ে যদি আমি রিক্সাই চালাই তাহলে তো আমি প্রতিদিন কামাইলাম ধরো 300 টাকা, তা থেকে আমি 50 টাকা আমি দিয়ে দিলাম, 100 টাকা দিয়ে দিলাম, এটা মোর ইজিয়ার না? অবশ্যই। তো তার মানে কি, এই যে আমাদের এক্সেস, আমাদের যেই সলিউশনগুলো আছে কৃষি এবং কৃষকদের জন্য, এইটা কতটুকু সাপোর্টিভ টু সেভ আওয়ার ফার্মার নট টু লিভ দেয়ার প্রফেশন ইন এগ্রিকালচার, এই জায়গাটা থেকে উইগ্রোর আসলে কাজ করাটা, যে উইগ্রো কৃষকদেরকে অ্যাক্সেস টু ফাইন্যান্সের সেই ফ্যাসিলিটিসটা দেয়। সো এই ফ্যাসিলিটিসটার জন্য উইগ্রোর আসলে প্রথম কাজটা শুরু হয় এই ফার্মারদেরকে ক্রেডিট অর্ডিনেন্সটা মানে ক্রেডিট অর্ডিনেন্স জায়গাটা ক্লিয়ার করা, ঠিক করা, মানে স্টার্ট আপের মতন। আমরা হচ্ছে কৃষকদের জন্য ভিসি, কৃষকরা আমাদের জন্য হচ্ছে স্টার্ট আপ। সো কৃষকদেরকে আমরা আসলে কি করছি, যে ওদেরকে ইনভেস্টেবল করার জন্য ইনভেস্টমেন্ট রেডিনেসের কাজটা করছি। প্রথমত তার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি। একটা ফার্মার থেকে একটা ব্যাংকের দূরত্ব এভারেজে 50 কিলোমিটার ব্রাঞ্চের দূরত্ব। আমাদের টেকনোলজি সিস্টেমের কারণে ফার্মার আর ব্যাংকের এই দূরত্ব এখন কমে গেছে, কারণ ফার্মারকেও যেতে হয় না, ব্যাংককেও ফার্মের কাছে আসতে হয় না। তাহলে কি হলো, ফার্মারের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলো, ওই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা হয়ে গেল। এখন ফার্মার জানে তার একটা ব্যাংক ডেবিট কার্ড আছে, তার একটা চেক বই আছে। হ্যাঁ, দ্বিতীয়ত কি হলো, আমরা ফার্মারের কাছ থেকে একটা ডিফারেন্ট সোর্স অফ ডেটা কালেক্ট করি, যে ডেটাটা কালেক্ট করার মাধ্যমে আমরা দেখি যে এই ফার্মারটা কতটুকু ক্রেডিট অর্থী। হ্যাঁ, মানে একটা ক্রেডিট স্কোর। তুমি যখন যদি কখনো ব্যাংক লোন নাও, দেখবা ব্যাংক একটা ক্লিক করলে বাংলাদেশ ব্যাংক থেকে একটা রিপোর্ট বের করতে পারে যে প্রমির হিস্ট্রি কি, প্রমির কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, আজ পর্যন্ত প্রমি লোন নিয়েছিল কিনা, কয়টা ক্রেডিট কার্ড আছে, এবং সেই লোনগুলো প্রমি ঠিক মতো পরিশোধ করেছে কিনা, যেটা দেখি কিন্তু ব্যাংকগুলো বলতে পারে প্রমি একটা ভালো বড়োয়ার হবে। কিন্তু যদি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পরে তুমি যদি ওদের সিআইবি দেখো, ব্ল্যাঙ্ক, জীবনের প্রথম ব্যাংক অ্যাকাউন্ট।
তখন তার মানে কি ওদের ক্রেডিট অর্ডিনেন্সের এটা নাই। তখন আমরা চিন্তা করি এই ফার্মারদের এই ক্রেডিট স্কোরটা আমরা ডেভেলপ করি থ্রু ইউজিং আওয়ার মেশিন, আওয়ার টেকনোলজি। আমরা এখনও ফুল অটোমেটেড না, বলবো না একদম মেশিন লার্নিং বসাই দিছি, বাট উই আর ওয়ার্কিং ইন প্রোগ্রেস, অনেকটুকু আমরা আগাচ্ছি। তার পরবর্তীতে যখন আমরা দেখি যে কৃষকটা আসলে ইনভেস্ট করার জন্য ইনভেস্টেবল, তখন আমরা এই কৃষকের জন্য আমরা আসলে বিনিয়োগ সংগ্রহ করি। আচ্ছা, এই বিনিয়োগ সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের আসলে টোটাল কয়েকটা সোর্স আছে। তার মধ্যে একটা সোর্স হচ্ছে ব্যাংক। আমরা এখন 6টা ব্যাংকের সাথে পার্টনার হিসেবে কাজ করি, ওদের ল্যান্ডিং পার্টনার হিসেবে। এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে প্রতি বছর 35,000 কোটি টাকা ফার্মারদেরকে দিতে, কিন্তু কোনো টাকাই ফার্মারদের কাছে যায় না। এবং আমি যদি খুব ছোট্ট একটা হ্যাঁ। ম্যাথ করি, 35,000 কোটি ভার্সেস আপনি যেভাবে একদম শুরুতে বললেন যে প্রায় 1 কোটি, রাইট? তাহলে আমরা যদি 35,000 কোটি ডিভাইড বাই 1 কোটি করি, তার মানে পার কৃষককে কিন্তু অ্যাকচুয়ালি 35,000 টাকা দেওয়াটা উচিত। হ্যাঁ, বাট তারা কি আদৌ পাচ্ছে? হ্যাঁ। ব্যাপারটা অনেকটা ওরকম। তো এখন সেন্ট্রাল ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে ম্যান্ডেট করে দিল যে তোমরা আসলে 35,000 কোটি টাকা ফার্মারদেরকে দিবা। এখন ব্যাংকগুলোর জন্য আসলে ফার্মারদেরকে এত ছোট 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 লোন দেওয়া আসলে মানে প্রফিটেবল না, এই বিজনেসটা তাদের জন্য আসলে অ্যাট্রাকটিভ না। তো ব্যাংকগুলো কি করতে চায় যে এই টাকাগুলো তারা মাইক্রো ফাইন্যান্সকে দিয়ে তারা তাদের টার্গেটটা অ্যাচিভ করতে চায়। তার মানে যখন আমরা কাজ করা শুরু করলাম, তখন ব্যাংকগুলো বললো যে আমাদের কাছে তো টাকা অলস পড়েই আছে, ওয়াই নট আমরা একটা পার্টনার যদি পাই কাইন্ড অফ ফান্ড ম্যানেজারের মতন করে, যে কিনা আমাদের এই টাকাটা চ্যানেল করতে হেল্প করবে ফার্মারদেরকে এবং আমাদেরকে হেল্প করবে টাকাটাকে রিপেমেন্ট করতে। সো একটা সোর্স অফ ফান্ড হচ্ছে আমাদের এই ব্যাংকগুলো। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি বলি আমরা এটাকে বলি বর্গা, আচ্ছা, ডিজিটাল বর্গা বলতে পারো। সো আমরা যদিও এখন আমি যদি এটাকে ইংরেজিতে বললে এটাকে ক্রাউড ফান্ডিং বলে। সো এখন ক্রাউড ফান্ডিং নিয়ে অনেক ডিসপিউট আছে, অনেক কন্ট্রোভার্সি আছে। সো আমরা আসলে ব্যাপারটাকে কোনো ক্রাউড ফান্ডিংয়ের মতো করে চিন্তা করি নাই। আমরা চিন্তা করেছিলাম যে গ্রামে, যেটা একদম আজ থেকে 400-500 বছর ধরে হয়ে আসছে, তুমি গ্রামের একজন অবস্থাপন্ন মানে একজন রিচ পার্সন, তুমি একটা কৃষককে কী করছো, গরু কিনে দিছো। কৃষক গরুটা পেলে পুষে কোরবানির সময় বিক্রি করছে, বিক্রি করে লাভের টাকাটা তোমার সাথে অর্ধেক শেয়ার করছে। তার মানে তুমি টাকা ইনকাম মানে তুমি নিজে গরু না পেলেও তুমি গরুতে ইনভেস্ট করে তুমি একটা ভালো লাভ পেলা, রাইট? এটা কিন্তু গ্রামে খুব ভালো একটা মানে এটা খুব অ্যাট্রাকটিভ প্রফেশন, মানে অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তখন আমাদের মাথায় আসলো যখন উইগ্রো দিই যে আমরা কেন এইটাকে এমনভাবে করবো না যে ডিজিটাল বর্গা, ওই গ্রামের নীলফামারীর ওই গ্রামের ওই ফার্মারটা ঢাকায় বসে প্রমিকে পার্টনার বানাবে, আর প্রমি ঢাকায় বসে ওই নীলফামারীর ফার্মারকে ইনভেস্ট করবে এবং তারা তাদের মধ্যে প্রফিটটা শেয়ার করবে শারিয়া পদ্ধতিতে, যেখানে লভ্যাংশ সে পাবে। ওই কৃষক আসলে প্রমিকে কোনো সুদ দিচ্ছে না, আবার প্রমি কোনো সুদ পাচ্ছে না। এটা পুরোটাই ইসলামিক শারিয়া মডেলের মতো করে প্রফিট শেয়ারিং হবে। তো ওইখানের মধ্যে আমাদের তখন মাথার মধ্যে আমরা যখন এটা চিন্তা করলাম, তার মানে এটা কি হবে যে তুমি হবা আরবান ফার্মার, ও হবে রুরাল ফার্মার, বাট ইউ আর পার্টনার উইথ ইচ আদার। তো ঠিক ওই জায়গাটা থেকে আমরা তখন কি করলাম, আমরা যেটাকে সবাই ক্রাউড ফান্ডিং বলে, যেটাকে আমরা যেটা করে রিটেল ফাইন্যান্সিং, সেই জায়গাটা আসলে জন্য আমাদের একটা অ্যাপ আছে, উইগ্রো ইনভেস্টার অ্যাপ। এটা iOS এবং অ্যান্ড্রয়েড সব জায়গায় আছে। এই অ্যাপের মাধ্যমে যে কোনো বাংলাদেশে, এগেইন যে কোনো বাংলাদেশি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে আমাদের কৃষকদেরকে ইনভেস্টমেন্ট দিতে পারে, নট ল্যান্ডিং, এবং সেই ইনভেস্টমেন্টটাকে সেও আসলে একজন আরবান ফার্মার হতে পারে, যে টাকা দিয়ে আসলে ওই ফার্মার আসলে ক্রপ প্রডিউস করে সে প্রফিটটা শেয়ার করছে। ঠিক ওই যে গ্রামের যে বর্গা মডেলটা, সেটা একটা ডিজিটাল ভার্সন, যে ফার্মার খুঁজে পেতে হবে না, আবার ইনভেস্টর খুঁজতে হবে না। এবং এইখানের মধ্যে আর একটা ব্যাপার থাকে যে আমাদের দেশের মানে যারা আমরা মিডল ইনকাম অ্যাফ্লুয়েন্ট পিপল শহরে বাস করি, হ্যাঁ, আমাদের কিন্তু যে সেভিংসটা থাকে সেটার কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুবই লিমিটেড। ধরো তুমি যদি টাকা রাখো, কই রাখবা? তুমি এফডিআর করবা, তুমি সেভিং সার্টিফিকেট কিনবা, অথবা তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবা। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট খুব টাফ, কারণ অনেক টাকা একসাথে লাগে। তো এফডিআর এবং সেভিং সার্টিফিকেটের যে রিটার্নটা, সেটা আসলে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করলে ইউ আর লুজিং মানি ইন এভরি ইয়ার। স্টক মার্কেট ইজ ভেরি রিস্কি নাও। লাস্ট 4-5 বছর ধরে যারাই টাকা দিচ্ছে সবার টাকা মানে হাওয়া হয়ে যাচ্ছে, অনেকের নলেজও নাই সেটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই ফার্মাররা এভারেজে, আমি আবার বলছি এভারেজে, নট এনি কমিটেড, যে 18 থেকে 20% ইয়ারলি হিসাব করলে তারা ইনভেস্টরদেরকে সেই রিটার্নটা দিতে পারছে। ধরো তুমি ব্যাংকে যদি টাকা রাখো, হয়তো 9.5% পাচ্ছ,
ফার্মার হয়তো বা তোমাকে সেই প্রফিটের অংশ শেয়ার করার মাধ্যমে তোমাকে 18% বা 19% রিটার্ন দিচ্ছে। কিন্তু ওয়ান সেকেন্ড ভাইয়া, এটা কোনো ফিক্সড না, যেভাবে না আপনি না বলেন না, এটা এটা শারিয়া ল একদম অনুযায়ী। জিরো প্রফিটও আসতে পারে, হ্যাঁ, আবার এর থেকে বেশিও আসতে পারে। কারণ আমরা অনেকেই ইনভেস্ট করি না এই ভয়ে হ্যাঁ, যে এমনটা কিছু না হবে না, কিনা। আমরা এই জন্যই বললাম যে মানে জিনিসটা হচ্ছে যে অ্যাজ দ্য অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের একটা স্কোপ হিসেবে এগ্রিকালচার কিন্তু এখনো অ্যাট্রাক্টেড না। জি। সো আমরা চাচ্ছি কি যে মেক ইট অ্যাট্রাক্টেড লাইক দ্যাট, ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার সিম্পলিফাইড। দিস ইজ আওয়ার দ্য মেইন মোটো। যাতে জিনিসটা হচ্ছে যে মানুষজন চিন্তা করে যে ওই সেভিং সার্টিফিকেট, এফডিআর, শেয়ার মার্কেটের মতন এগ্রিকালচার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে ইনভেস্ট করতে। আমি তো তুমি তোমার প্রশ্নটা জাস্ট একটা লাইন ছোট্ট করে বলি। তুমি কালকে তুমি 50,000 টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করো, তুমি যদি কালকে দেখলা যে তোমার 20,000 টাকা নাই, মাইনাস মানে এটা 30,000 টাকা চলে আসছে, তুমি কিন্তু খুবই চুপচাপ থাকবা, নিজের কপাল নিজে বেড়াবা, স্টক মার্কেটে টাকা হারাইছি, আচ্ছা দূর, ভাল লাগে, মানে এটা কোনো কথা হলো? কারণ মনে হয় যে অনেকেরই এটা হয়েছে অনেকের হয়েছে, রাইট? কিন্তু তুমি একটা ফার্মারকে 50,000 টাকা দিলা, এবার ফলন খুব খারাপ হয়েছে বা দাম কম আসছে, ফার্মার তোমাকে কোনো লাভ দিতে পারেনি, দিল কত? শুধু 50,000 টাকা ফেরত দিল, যে আপা আপনার টাকাটা ফেরত দিতে পারলাম, ফলন ভালো হয়নি, কোনো লাভ দিতে পারলাম না। তুমি পরের দিন বলে গালাগালি করবা, দূর এগ্রিকালচার একটা ফালতু জায়গা, ইনভেস্ট করলাম, জিরো রিটার্ন। টেকনিক্যালি আমার কিন্তু লস হয়নি এখানে, বাট তারপরে ওইখানে কিন্তু একটা আমাদের জিনিস তো ওই ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিটারেসির জায়গাটা নাই। যখন আমরা ইনভেস্টমেন্ট ক্লাসগুলোর সাথে কম্পেয়ার করতেছি, তখন মানে প্রস এন্ড কনস ক্যালকুলেট করে হুইচ ওয়ান ইজ বেটার, আচ্ছা, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে নাই। হ্যাঁ, সো ওই কারণে আমরা সবসময় আসলে এখনো প্রপার এডুকেটেড ইনভেস্টমেন্ট, ওই জায়গাটা আসলে আমাদের ইনভেস্টমেন্ট এডুকেটেড ক্লাসটা এখন আমাদের মধ্যে ওই জায়গাটা এখনো তৈরি হয় নাই। সবাই সবসময় ইনভেস্ট করতে পছন্দ করে হচ্ছে হুজুগে, শেয়ার মার্কেট ভালো, শেয়ার মার্কেট বুঝি না কিন্তু ধূপ করে শেয়ার মার্কেট ইনভেস্ট করবো, হ্যাঁ, আর নাহলে খুব রিস্ক ফ্রি এফডিআর টাকা ফেলায় রাখবো, ওয়েদার ইনফ্লেশন ইজ গোয়িং সুপার হাই, আমার প্রতি বছর টাকা আমি লুজ করতেছি, যেহেতু আমার সেই লিটারেসিটা নাই, আমার কোনো সমস্যা নাই, টাকা লুজ করতে থাকি। কিন্তু মানে এগ্রিকালচার যে একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের একটা বেস্ট অপশন, সেইটাকে আসলে অ্যাট্রাকটিভ করা মানুষের কাছে বা মার্কেটে, সেই কাজটি আসলে উইগ্রো একটা ওয়ান অফ দ্য মানে বলতে পারো যে অবজেক্টিভ, যেখানে মানুষজন এগ্রিকালচারকে চিন্তা করবে। হ্যাঁ, এবং আমি সবসময় ইনভেস্টরদের একটা কথা বলি, যখন তারা আমাকে বলে যে কেমনে বুঝবো এগ্রিকালচার কীভাবে কাজ করে, রিটার্ন কীভাবে কাজ করে, আমি দুইটা কথা বলি। প্রথম বলি যে আপনি আপনার গ্রামের বাড়িতে কোনো একটা ফার্মারকে একটা গরু কিনে দেন, একটা ছাগল কিনে দেন, দেখেন ফার্মারটা 6 মাস ছাগল পেলে আপনাকে যে রিটার্নটা দেবে, সেই রিটার্নটা কতটুকু। ও রিটার্নটা থেকে দেখবেন আমরা যে রিটার্নটা দিই আমরা কম দিচ্ছি, কারণ আমরা তো আমাদের চাষটা কেটে রাখি। তার মানে কি ইটসেলফ এটা সাস্টেনেবল, রিটার্নটা আসলেই পসিবল। ব্যাপারটা এমন না যে এটা হুজুকে, যদিও আমরা কিন্তু বছরের টাকা ডাবল বলতেছি না, বছরের মাত্র 18 থেকে 20%, মানে ব্যাংক 9% দিলে এটা 18 থেকে 20%। আপনি মাত্রা বলছেন, এই সংখ্যাটা কিন্তু মাত্র না। না, কিন্তু তোমার যখন স্টক মার্কেট যখন হঠাৎ করে গ্রো করে, এটা লাইক প্যাসিভ ইনকাম। মনে করো তুমি 100 টাকা দিয়ে বছর শেষে তুমি 300 টাকা মালিক হয়ে গেছো। আমাদের এখানে আসলে এরকম প্যাসিভ ইনকাম করার কোনো চান্স নাই এগ্রিকালচারে। হ্যাঁ, ইটস জাস্ট সাস্টেনেবল। হ্যাঁ, ইনফ্লেশন চিন্তা করতে গেলে গুড ইনভেস্টমেন্ট, ব্যাংকের সাথে চিন্তা করতে গেলে গুড রিটার্ন, কিন্তু নট লাইক দ্যাট মানে ধরো বছর হঠাৎ করে 1 বছর তোমার টাকা ডাবল হয়ে যাবে, এটা এখানে পসিবল না। মানে তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করলে বছর শেষে তুমি হয়তো 20,000 টাকা পাবা, ব্যাংকে রাখলে হয়তো 9,000 টাকা পাইতে। কিন্তু তুমি কালকে তুমি বলতে পারো ভাইয়া স্টক মার্কেটে তো এমন হয়েছে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করার পর আমার শেয়ার প্রায় 2.5 লাখ টাকা হয়ে গেছে। এটা তো এক্সেপশন, এবং এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস। আমরা ওই জন্যই বললাম ওই জায়গাটাই আসলে এগ্রিকালচার এখন আসলে সেই লিটারেসিটা আসলে তৈরি হয় নাই। আর আমরা চাচ্ছি এই আরবান পিপলদের মধ্যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি জায়গাতে এগ্রিকালচারকে প্রমোট করতে, যাতে মানুষজন আসলে এগ্রিকালচারকে চিন্তা করে। যদিও আমি যেহেতু এখানে একটা পাবলিকলি কথা বলছি, এখানে আমরা আমাদের কোনো রেগুলেটরি আন্ডারে আমরা নাই। হ্যাঁ, এটাও আমাদের একটা প্রবলেম, কারণ এটার জন্য একটা লাইসেন্স লাগে, যেটাকে বলে P2P লাইসেন্স, পিয়ার টু পিয়ার ল্যান্ডিং লাইসেন্স, যেটা আসলে নর্মালি বিভিন্ন মানে ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলোতে বা ইন্ডিয়াতে রেগুলেটরি যারা থাকেন তারা দিয়ে থাকেন। আমরা খুবই চাই এই লাইসেন্সটা নেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে যেহেতু এই লাইসেন্সটা আজ পর্যন্ত অ্যাভেলেবেলই না, এই কারণে আমরা লাইসেন্স নিতে পারছি না। তো যে কারণে আমরা জোর গলায় কথা বলতে পারছি না, আমরা একটু চুপচাপ থেকেই কাজ করছি ইন টার্মস অফ এই ইনভেস্টমেন্ট এগ্রিগেশনের জায়গাটাতে। হ্যাঁ, যদি গভর্নমেন্ট আমাদেরকে কখনো লাইসেন্স দেয়, তখন আমরাও আসলে খুব জোর গলায় কথা বলবো যে দেখো আমরা রেজিস্টার্ড, আমাদের লাইসেন্স আছে,
কিন্তু আমরা ইন্সপায়ার্ড বাই বিকাশ অথবা রাইড শেয়ারিং কোম্পানিগুলো, তারাও যখন শুরু করেছিল 4-5 বছর, 3-4 বছরের মতন তাদের কোনো রেগুলেশন ছিল না। সো আমরা খুব আশা করি যে আমাদের যারা রেগুলেটরি আছেন তারা আমাদের সাথে বসতেছেন, তারা আমার সাথে কথা বলতেছেন, তারা আমাদের প্রসেসটা শিখতে চাচ্ছেন। আমরা বাংলাদেশ ব্যাংকের একটা স্যান্ডবক্স আছে, এটাকে বলা হয় RFFO, তাদের সাথে আমরা কাজ করছি। যদি একদিন আমাদেরকে কখনো কি বলে রেগুলেটরি কোনো লাইসেন্স দেয়, সেদিন হয়তো আরেকবার পডকাস্টে এসে বলবো যে আমরা রেগুলেটেড অ্যান্ড লাইসেন্সড কোম্পানি। সো আপনি টাকা দিলে আপনি কাকে টাকা দিচ্ছেন, একটা লাইসেন্স কোম্পানিকে টাকা দিচ্ছেন। সো বাট আমি পাবলিকলি বলতে চাই, আই এম নট এ লাইসেন্স কোম্পানি। সো আপনাকে রিস্ক কনসিডার করে, আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, হাই রিস্ক কনসিডার করে আপনাকে আমার প্ল্যাটফর্মের থ্রুতে ইনভেস্ট করতে হবে ফার্মারদেরকে। সেখানের মধ্যে যদি আপনার কাছে, আপনি যদি কালকে বলেন যে আমি যদি কালকে ভেগে যাই, আমি যদি কালকে দেশ ছেড়ে পালায় যাই হাজার হাজার কোটি টাকা নিয়ে, এই ধরনের রিস্ক আছে। আমি কালকে পালায় যেতেও পারি, যেহেতু আমি এখনো রেগুলেটেড এখনো হই নাই। হ্যাঁ, বাট যেহেতু 4 বছর ধরে আমরা আছি, ভেরি হাই স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স আমরা মেনটেন করে কাজ করছি। বাংলাদেশের টপ ক্লাস অডিটররা প্রতি বছর আমাদের অডিট করেন। হ্যাঁ, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ অডিটর আমাদের অডিটর। এবং আমরা গ্লোবাল ইনভেস্টমেন্ট রেজ করেছি, যেখানে আমাদেরকে সবচেয়ে টাফেস্ট ডিউ ডিলিজেন্স পাস করে আমাদেরকে ইনভেস্টমেন্ট পেতে হয়েছে। সেই জায়গা থেকে মনে হয় যে আমাদেরকে কিছুটা বিশ্বাস করা যায়, কিন্তু কোনো রিটার্ন ফর্ম নাই, যেহেতু আসলে আমাদের কাছে আমরা রেগুলেটেড না আর কি। এটাই। অ্যান্ড লাস্ট, আমরা আসলে গ্লোবাল ডেট ফাইন্যান্সও আমরা ম্যানেজ করা শুরু করেছি। সো উই হ্যাড লাইক অ্যানাদার সোর্স অফ ফান্ড, যেটা হচ্ছে আমাদের গ্লোবাল যারা ইম্প্যাক্ট ফাইন্যান্সিয়ার্স, তারা আমাদেরকে ফান্ড দিচ্ছে, যেটা থ্রুতে আমরা ফার্মারদেরকে ফাইন্যান্সিং করি। সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ দ্য ভেরি সিম্পল, আমরা ফার্মারদেরকে টাকাটা দিই হচ্ছে ক্যাশে দিই না, অ্যাজ ইন সিড ফার্টিলাইজারের মতো করে দিই। ফার্মার 100 টাকা লাগলে 60 টাকার বীজ এবং সার দিই, বাকি 30-40 টাকা সে ক্যাশ পায়, যাতে সে ফান্ডটা প্রপার ইউটিলাইজ করে। তারপরে হচ্ছে এই পুরো ইনভেস্টমেন্টটাকে আমরা ইন্স্যুরেন্স দিয়ে এমবেডেড করে দিই, যাতে ফসলের কোনো ক্ষতি হলে ইনভেস্টরদের টাকা, ব্যাংকের টাকা রিপেমেন্ট নিয়ে ফার্মারে কোনো কষ্ট করতে না হয়। ইন্স্যুরেন্স কোম্পানি পুরো কাভারেজ দিয়ে দেয়, শুধু প্রিন্সিপাল অ্যামাউন্ট। হ্যাঁ, তাহলে ফার্মারের টেনশন নাই বউয়ের গয়না বেচে বা গরু বেচে লোন পরিশোধ করার, এবং ফার্মার এবং তুমি তোমার মতো ইনভেস্টাররাও সিকিউরড, ইন্স্যুরেন্স কোম্পানি তার কাভারেজ দিচ্ছে। অ্যান্ড থার্ড, যখন ফসলটা হয়ে যায় তখন আমরা ফসলটা বাইব্যাক করি, এবং আমাদের বেশ কিছু বড় বড় কর্পোরেট বায়ার আছেন যারা আমাদের কাছ থেকে, আমাদের সাইলো থেকে বা আমাদের ওয়্যারহাউস থেকে আমরা যে ক্রপগুলো বাইব্যাক করলাম সেগুলো এই কর্পোরেট বায়াররা নিয়ে যায়। তাহলে ফার্মারদের কী কী প্রবলেম সলভ হলো? অ্যাক্সেস টু ক্যাপিটাল, রিস্ক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অ্যাক্সেস টু কোয়ালিটি সিড অ্যান্ড ফার্টিলাইজার। আমরা সিনজেন্টার মতো বড় বড় কোম্পানি, কর্পোরেট ডিস্ট্রিবিউটার, সো ভালো কোয়ালিটির বীজ এবং ফার্টিলাইজার পাচ্ছে, এবং তার পণ্য বিক্রি নিয়ে তার কষ্ট করতে হচ্ছে না। আমরা সেটাকে যখন বাইব্যাক করছি, সে ন্যায্য মূল্যে দাম পেয়ে যাচ্ছে। ওকে, সরি আমি অনেক বেশি ডিটেইলসে বলেছি। না অফ কোর্স, এবং আমি অনেক বেশি কিউরিয়াস ছিলাম, এর জন্য আই ওয়ান্ট টু নো মোর অ্যান্ড মোর। আরেকটা জিনিস নিয়ে, সো ফার আই এম প্রিটি শিওর দর্শকরা যারা আছে তারা সবাই বুঝতেছি যে কতগুলো প্রবলেম, তাই না? আমরা যখন শুধুমাত্র ফার্মার্সদের কথা নিয়ে চিন্তা করি, বা ইভেন আমিও বিফোর স্টার্টিং দিস পডকাস্ট আমি চিন্তা করছিলাম, ও আচ্ছা ফার্মারদের তো এই প্রবলেম, এইসব নিয়ে কথা বলবো। কিন্তু এখন শুনতেই আসি মনে হচ্ছে যে 10টা-20টা প্রবলেমের কথা বলছেন, এবং সেইভাবে করে আমরা আগাচ্ছি। স্টার্ট আপ ফাউন্ডাররা যখন তারা কোনো একটা কোম্পানি শুরু করে, তারা কিন্তু শুরুতে এইটাই করে, দ্যাটস আ ফার্স্ট স্টেপ, প্রবলেম আইডেন্টিফিকেশন, রাইট? আমরা বিজনেসের ভাষায় তাই বলে থাকি। এবং তারপর তারা তাদের এন্টায়ার বিজনেসটা রেজ করে। আপনি যেমন বিকাশের কথা বললেন, পাঠাওয়ার কথা যদি আমি বলি, এই যে এরকম একটা রাইড শেয়ারিং, এই ব্যাপারটা একটা প্রবলেম ছিল, তারপরে পাঠাও স্টার্ট হলো। বিকাশেরটাও সেম, যে কিভাবে করে আমি টাকা পাঠাবো এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যাশ না থাকলে, সো টোটালি ক্যাশলেস সোসাইটি ক্রিয়েট করার জন্য বিকাশ হলো। কিন্তু ভাইয়া, আপনার বেড়ে ওঠা এবং সব কিছু মিলিয়ে কোনো কিছুর সাথে কি কৃষি বা এরকম কোনো কিছু লিঙ্কড ছিল? বিকজ না হলে ইন দ্যাট কেস আপনার এত যে প্রবলেম তাদের আছে, এটা আপনি শুরুতে বুঝলেন কিভাবে? থ্যাঙ্কস, ভেরি গ্রেট, মানে সুপার কোশ্চেন। সো ফার্স্ট অফ অল, আসলে আমার ফ্যামিলির মধ্যে কেউ আসলে কৃষির সাথে সম্পর্কিত নাই আর কি। আমার দাদা সরকারি চাকরিজীবী ছিলেন, আমার বাবা ব্যাংকার ছিলেন, আমি নিজেও বিজনেস গ্র্যাজুয়েট। আমি আমার কর্পোরেট লাইফে কখনো কৃষি সংক্রান্ত বা কৃষি রিলেটেড কোনো কোম্পানির সাথে কাজ করি নাই। বা আমার যে কো-ফাউন্ডার আলভি, আমার কো-ফাউন্ডার আলভি, ও ঢাকা ইউনিভার্সিটি IBA থেকে পড়াশোনা করছে, এর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে। হ্যাঁ, কৃষির সাথে ও কোনোভাবে সম্পৃক্ত না। আমরা দুজনে কেউ আসলে কৃষি ব্যাকগ্রাউন্ড বা কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম না। তাহলে আইডিয়াগুলো মানে আমি আসলে যদি সত্যি কথা বলতে কি, আমি একটা জায়গা থেকে আমি কানেক্টেড ছিলাম আসলে গ্রামের সাথে। সেটা হচ্ছে আমার মা গ্রামে বড় হওয়া।
আচ্ছা। তো আমার জীবনে সবসময় আমি স্কুলের আমার ভেকেশনে, ইয়ারলি ভেকেশনে আমি নানি বাড়ি যেতাম। হ্যাঁ, তো আমার নানা ছিলেন স্কুলের হেডমাস্টার, আর আমার নানি ছিলেন, তো আমার নানা নানি মানে ওনারা আসলে গ্রামের একটু বলতে গেলে যে প্রভাবশালী বা সম্পদবান মানুষ আর কি, সম্পদশালী মানুষ আর কি। তো আমি যখন ছোটকালে নানা বাড়িতে যেতাম, নানা নানির বাড়িতে যেতাম, তো আমি দেখতাম যে আমার নানা নানি আমার নানিকে দেখতে পাইছি, আমার নানাকে আমি কখনো পাইনি, নানিকে দেখতাম যে আমাদের যে জায়গা সম্পত্তিগুলো ছিল, কোনো জায়গা সম্পত্তি সে কখনোই চাষবাস করতো না। কিন্তু নানা বাড়ি কোথায় বাদাম? ফেনীতে। আচ্ছা, কারণ অনেকেই দেখছেন হয়তো বা তারা হ্যাঁ, আমার হোম টাউন ফেনীতে। হ্যাঁ, আচ্ছা। তো আমি দেখতাম আমার নানিকে ছোটকাল থেকে যে ওনার গোয়াল ঘরে কোনো গরু নাই তেমন, হয়তো একটা দুটো গরু আছে নিজেদের দুধ খাওয়ার জন্য। হ্যাঁ, উনি কোনো চাষবাস করেন না, মানে কোনো আমাদের এত জায়গা জমি কোনো ফসল চাষবাস নিজেরা ডিরেক্টলি করেন না। হ্যাঁ, কিন্তু হারভেস্টিং টাইমে ওনার গোলা ভরা ধান হয়ে যায়। হ্যাঁ, উঠানে প্রচুর ধান চলে আসে। হ্যাঁ, কোরবানির সময় দেখি যে আমার নানি বলে গরু কিনতে হবে না, আমার অনেকগুলো গরু আছে। আমি বললাম যে কি ব্যাপার, তোমার তো গোয়াল ঘরে কোনো গরুই নেই। তখন বলে যে না, আমার এখানে অনেকগুলো গরু দেওয়া আছে। তো তখন আমি শিখলাম আমার নানির কাছে যে দ্য মডেল ইটসেলফ, কিভাবে আমার নানি বছর শেষে ভালো টাকা কামায় কৃষিকাজ না করে। আবার ওই কৃষকদের সাথে যখন আমি যখন মিশতাম, যেমন আমার একটা ইন্টারেস্টিং, খুব কিউরিয়াস ছিল ছোটকাল থেকেই। তো আমি নানিকে বলতাম যে আপনার এই যে গরুগুলো দিচ্ছেন এগুলো কোন বাড়িতে দিচ্ছেন? নানি বলতো যে অমুক অমুক বাড়িতে দিচ্ছে। ওনারাও আমার দুঃসম্পর্কে হয়তো আত্মীয় স্বজন ছিলেন, তো ফাইন্যান্সিয়ালি সলভেন্ট ছিলেন না। তা আমি ওনাদের বাড়ি থেকে দেখতাম যে আমার নানির গরু কোনটা, তো বলতো এইটা আমার নানির গরু, ওইটা তোমার নানির গরু। সো দ্য আইডিয়া কেম ইন মাই মাইন্ড অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম, টু বি অনেস্ট, যে আচ্ছা, ও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো তখন আমার খালা ঢাকায় থাকতেন, আমার খালা নানিকে বলতেন যে মা দেখেন তো অমুক অমুক চাচি বা অমুক খালা 3টা ছাগল এক্সট্রা পালবে কিনা, আমি 3টা ছাগল কিনে দিব না। হ্যাঁ, তো আমার নানি দেখতাম যে বলে দিলে তখন আমার ওই খালা ঢাকা থেকে টাকা পাঠাইতেন, 3টা ছাগল ওই দুঃসম্পর্কের ওই নানিকে দেওয়া হইতো। হ্যাঁ, তারপর আমার খালাকে দেখতাম ঈদের সময় ছাগল বিক্রি টাকা পাইতো, উনি খুশি হইতো, আমাদেরকে সালামি দিত। সো দ্য আইডিয়া কেম ইন মাই মাইন্ড অ্যাকচুয়ালি একদম ভেরি বেসিক ওয়েতে। হ্যাঁ, তখন আমার মনে হলো ওয়াই নট দিস শুড বি লাইক কানেক্টেড ইন ডিজিটালি। হ্যাঁ, তো সত্যি কথা বলতে জায়গাটা ওইখানে। তারপরে আসলে আমি যেটা করা শুরু করি, আমি ইউনিভার্সিটিতে পাশ করার পরে আমি যেটা করে যে আমার একটা ফ্রেন্ড ছিল, তার একটা গরুর খামার ছিল, বড় একটা গরুর খামার ছিল। হ্যাঁ, তো আমি আমার ফ্রেন্ডের গরুর খামারে ইনভেস্ট করতাম। সো আই ওয়াজ প্রিভিলেজ, যেহেতু আমি ভালো কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি করার সুযোগ পেয়েছিলাম। সো মানে আমার ফ্রেন্ডরা যারা কলিগরা তারা টাকা দিয়ে কী করতো, স্টক মার্কেটে ইনভেস্ট করতো বা এফডিআই করতো, আমি ওই টাকাগুলো সম্পূর্ণ আসলে আমার ফ্রেন্ডের গরুর খামারে ইনভেস্ট করতাম। হ্যাঁ, তো আমার ফ্রেন্ড মনে করতো কি আমি মনে হয় ওর গরুর খামারে পার্টনার হয়েছে, আসলে ব্যাপারটা আমি ওটা না। তো আমি ওকে ইনভেস্ট করতাম যে টু আন্ডারস্ট্যান্ড দ্য এগ্রি ভ্যালু চেইন, টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। হ্যাঁ, যে কীভাবে করে ও প্রবলেম ফেস করতেছে, কেন কি হচ্ছে। তো এরকম করে আমি আসলে 6 বছর আমি রিসার্চ করি, 2016 থেকে 21 সাল পর্যন্ত। 6 বছর আসলে আমি সত্যি কথা বলতে এই এগ্রি ভ্যালু চেনের প্রত্যেকটা জায়গায় আমি ইনভেস্ট করতাম, ধরা খাইতাম, আবার লাভ করতাম, আবার ধরা খাইতাম, শিখতাম, ধরা খাইতাম। সো ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ এ স্টার্ট আপ ফাউন্ডার যদি আমি বলি যে আমি গ্র্যাজুয়েট হওয়ার পরে আমি আরও 6 বছর নিজেকে সময় দিছি টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, টু কমপ্লিট মাই রিসার্চ, টু বি কনফিডেন্ট, শুড আই স্টার্ট মাই ভেঞ্চার অর নট। এই 6 বছরে আমি যেহেতু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইনভেস্ট করছি তা না, আমার প্রতিটা উইকেন্ড যেতে হচ্ছে ওই ফ্রেন্ডের গরুর খামারে গিয়ে দেখে বুঝতে। হ্যাঁ, আমি জীবনে 3 বার ওর সাথে গরুর হাটে গিয়ে গরু বিক্রি করছি। হ্যাঁ, আমি আমার বাবার জীবনে কল্পনা করিনি যে আমি জীবনে ধরো কোরবানির সময় গরু কিনতে গেছি, কিন্তু আমার অফিস যখন ছুটি ছিল ঈদের আগে 2 দিন, আমি ওর সাথে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ওর সাথে গিয়ে দাঁড়া থাকতাম কীভাবে গরু বিক্রি করে দেখার জন্য। হ্যাঁ, এবং যখন আমি বাসায় আসতাম ওই টি শার্টটা আর পরার মতো অবস্থা থাকতো না, এতটা ডার্টি বা গন্ধ হয়ে যেত আর কি। সো আমি তোমাকে যদি বলি যে এইটা পুরোটা আসলে আমি তোমাকে বলি যে আমার ইন্সপায়ার্ড বাই মাই গ্র্যান্ড মম ফ্রম মাই স্কুল লাইফ। দেন আফটার গ্র্যাজুয়েশন 6 ইয়ার্সের মানে মাই রিসার্চ ইনভলভমেন্ট, আমার ইনভেস্টমেন্টটা শুধু নট অন দ্য ফাইন্যান্সিয়াল, অলসো মাই টাইম, মাই ব্রেইন, দেন আই গট লাইক কনফিডেন্ট। এখন মনে হয় আই ক্যান ক্লেইম মাইসেলফ দ্যাট আমি
অ্যাজ এ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার বা অ্যাজ এ ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট আমি বুঝি হাউ দ্য ইনভেস্টমেন্ট ওয়ার্কস ইন এগ্রিকালচার। সো বাংলাদেশে তুমি যত ইনভেস্টমেন্ট অ্যানালিস্টে কথা বলবা তারা সবাই বুঝে হইতেছে স্টক মার্কেট বা ফরেক্স বলো বা রিয়েল এস্টেট মার্কেট, বাট খুব কম ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট আছেন যারা এগ্রিকালচার ভ্যালু চেইনটা বুঝে। আবার যারা এগ্রিকালচার ভ্যালু চেইন বুঝে তারা আবার ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট জিনিসটা খুব কম বুঝে। এই জায়গাটার গ্যাপটা তৈরি করার জন্য আমাকে আসলে 6 বছর এগ্রি ভ্যালু চেইন বুঝতে হয়েছে, যেহেতু আসলে বাই বর্ন অ্যাজ এ বিজনেস গ্র্যাজুয়েট বা আদার্স কারণে ইনভেস্টমেন্টটা বুঝতাম। হ্যাঁ, অফকোর্স দ্যাটস গ্রেট টু হিয়ার, বিকজ আসলে ফাইন্যান্স নিয়ে যখন আমরা চিন্তা করি, এবং আমিও যখন চিন্তা করছিলাম যে আচ্ছা একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের সাথে কথা বলবো, নিশ্চয়ই এরকম বড় বড় ওয়ার্ডস ইউজ করবে, তাই না? সো এইরকম নলেজ তার নিশ্চয়ই থাকবে, বাট এর পাশাপাশি আবার রুট লেভেলের এই যে চিন্তা করাটা, এটা দুইটা অ্যাকচুয়ালি যে প্রপারলি কম্বাইন করাটা, সো হ্যাটস অফ টু ইউ যে আপনি এত হিউজ অ্যামাউন্ট অফ রিসার্চ করেছেন। এর সাথে সাথে অফকোর্স এর সাথে সাথে যে প্যাশনের যে ব্যাপারটা আপনি বললেন, 6 বছর আপনি নিজে একটা পার্টিকুলার জায়গায় ওয়ার্ক করেছেন, আপনি রেকিট বেনকিজারে ওয়ার্ক করেছেন, এবং আরও যদি নাম বলি, আপনি রবি অ্যাক্সিয়াটাতে ওয়ার্ক করেছেন, সিন্দাবাদ.com ওয়ার্ক করেছেন, এরপর আপনি উই গ্রো ফাউন্ড করেছেন। নাও মাই কোয়েশ্চেন ইজ যে জব লাইফটাও কিন্তু একটা দিক দিয়ে আরাম, আমি বলবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাসায় যাওয়া যায়, যেভাবে আপনি বললেন যে হয়তো বা এত হিউজ পরিমাণে আমাদের মানে নিজের যে শ্রমটা সেটা হয়তো দিতে হয় না, বাট অ্যাজ আ ফাউন্ডার, অ্যাজ অ্যান অন্টারপ্রেনার কিন্তু সেটা ঠিকই করতে হয়। সো ভাইয়া, ইফ আই ডাইরেক্টলি আস্ক ইউ যে হোয়াট রিয়েলি ইন্সপায়ার্ড ইউ টু বিকাম অ্যান অন্টারপ্রেনার? আচ্ছা, তার আগে একটা মজার কথা বলি, যদি আমি অন্টারপ্রেনার হওয়ার পরে বিয়ে করতে যেতাম আচ্ছা, তাহলে ডেফিনেটলি আমার বিয়ে হতো না, ও বা বাবা, অথবা বিয়ে করতে খুব কষ্ট হতো। সেটা আমি কেন? আমার কো ফাউন্ডারকে দেখেছিলাম। আচ্ছা, তো ও যখন আইবিএ থেকে পড়াশোনা করে টপ ক্লাস ভালো ভালো চাকরি করতো, তখন তার জন্য বিয়ে করা খুব ইজি ছিল। যখন সে যেহেতু সে অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, সো সে যখন অন্টারপ্রেনার হওয়ার পরে বিয়ে করতে গেছে, তখন আমি দেখেছি সে কতটা ক্রাইসিস ফেস করছে টু ফাইন্ড হিজ লাইফ পার্টনার। কারণ মেয়ের বাবা বলে স্টার্ট আপ এটা কি জিনিস, খায় না, মাথায় দেয়, কি এমন সিকিউরিটি আছে, হ্যাঁ এত ছেলে এত ট্যালেন্টেড, হ্যাঁ কিন্তু আইবিএতে পড়ছে, ব্যবসা করে কেন, এটা কি সিকিউরিটি আছে, হ্যাঁ মানে। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ফার্স্ট অফ অল অন্টারপ্রেনারশিপের জার্নি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমি একটু আর্লি বিয়ে করি। যখন আমি বিয়ে করেছিলাম, আই এম গ্রেটফুল টু মাই ওয়াইফ যে সে অনেক সাপোর্টিভ, আমাকে অন্টারপ্রেনার হইতে সে অনেক সাপোর্ট করছে। কিন্তু তখন যদি আমি আসলে অন্টারপ্রেনার থাকতাম তাহলে আমার মনে হয় যে আমার শ্বশুর আমার সাথে বিয়ে দিত না। হ্যাঁ, তখন মাল্টিস্টার আমি চাকরি করছিলাম বলে বিয়েতে আমার কোনো কষ্ট মানে কোনো প্যারাই হয়নি আর কি। হ্যাঁ, তো এটা একটা যে কোনো অন্টারপ্রেনার সবচেয়ে বড় কষ্টের জিনিস যদি সে অ্যারেঞ্জ ম্যারেজ করে। হ্যাঁ, বাই দ্য ওয়ে বলে রাখি, যারা যারা দেখছেন এটা থেকে আবার স্টার্টআপ ফাউন্ডার হব না বা অন্টারপ্রেনারশিপের বিপক্ষে না, ব্যাপারটা হচ্ছে যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতে গেলে এটা ইটস এ ভেরি টাফ থিং, কারণ বাংলাদেশ ইকোসিস্টেম এখনো আসলে তৈরি হয়নি যে অন্টারপ্রেনারদেরকে আসলে বিশ্বাস করবে, রেদার দেন বিসিএস ক্যাডার বা ব্যাংকারকে বিশ্বাস করতে চায় ছেলে হিসেবে। হ্যাঁ, আর এফএনএম ম্যারেজ হলে তো সমস্যা নেই, সেটা আসলে আমার মানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে মানে ফ্যামিলিকে কনভিন্স করতে পারে আর কি। আচ্ছা, সো এই জায়গাটা আমি একটা মানে যদি বলি আমার জায়গাটা ইটস এ ভেরি ফানি পার্ট। আমি আজকে প্রথম আসলে আমি এটা বলতেছি পাবলিকলি। সো আমার আসলে অন্টারপ্রেনার হওয়ার জার্নি বা ইন্সপাইরেশন হচ্ছে আলমগীর এবং শাবানা, মানে বিখ্যাত শ্রদ্ধেয় যে অভিনেতা আলমগীর সাহেব এবং শ্রদ্ধেয় অভিনেত্রী শাবানা ম্যাডাম, অথবা যিনি আরেকজন বিখ্যাত অভিনেতা জসিম যিনি মারা গেছেন আর কি। তো আমি আসলে খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে বড় হয়েছি। আমার বাবা মানে দেখা যেত আমার বাসায় কখনো ডিশ ছিল না এবং 2007 সাল পর্যন্ত। হ্যাঁ, তো আমার বাসায় শুধুমাত্র এন্টারটেনমেন্ট ছিলই হচ্ছে বিটিভি, এবং সার্টেন প্রতিদিন এতটুকু সময় আমি বিটিভি দেখতে পারবো আর কি। তো তখন আমি ছোটকাল থেকে প্রচুর বাংলা ছবি দেখতাম। হ্যাঁ, এটা ছাড়া আমার আসলে এন্টারটেনমেন্টের কোনো সোর্স ছিল না আর কি। হ্যাঁ, বাকিটা আসলে আমি খুব আউটডোর গেম খেলতাম, ক্রিকেট ফুটবল খেলতাম, বাট টিভি বলতে আসলে বিটিভি ছাড়া কিছু ছিল না। তো আপনারা যারা মানে 2000 থেকে মানে আমি বলব 1998 থেকে 2008-9 এই জেনারেশনটা, হ্যাঁ তারা প্রচুর দেখবেন বিটিভিতে এবং 21 টিভিতে প্রচুর পুরাতন 80s বাংলা ছবি দেখাতো, 90s বাংলা ছবি দেখাতো, এবং প্রত্যেকটা বাংলা ছবি মানে বেশিরভাগই ছিল হচ্ছে যে বাবা কেন গরিব। হ্যাঁ, এবং হচ্ছে গল্পটা শুরু হয় কি যে খুব গরিব ছেলে, সে লটারি পেয়ে ব্যবসা শুরু করে কোটিপতি, অথবা সে ভ্যান গাড়িতে পাতিল বিক্রি করতেছে, সিন শুরু করছে পাতিল বিক্রি করে, একটু পরে সে গাড়ি চালাচ্ছে, সে
কি বলে একটা অ্যালুমিনিয়াম কোম্পানির ফ্যাক্টরির মালিক হয়ে গেছে। এটাও কিন্তু ইন্সপায়ারিং বলতে গেলে। সো টু বি অনেস্ট ওই সময়টা তো আসলে আমি মানে অত বুঝতাম না ভালো। হ্যাঁ, সবাই যখন বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, আমার তখন ওই বাংলা ছবি দেখে আমার মধ্যে ইন্সপিরেশন কাজ করতো যে আচ্ছা মানে ব্যবসায়ী হওয়া তো সবচেয়ে ভালো। এই যে বাংলা ছবিতে জসিম ব্যবসায়ী হয়ে গেছে, তার কত ক্ষমতা, হ্যাঁ, তার কত ভালো করতেছে, হ্যাঁ, আলমগীর এত বড় ব্যবসা করেছে তো বাংলা ছবিতে। তখন আমার কাছে মনে হতো অল্প মাইন্ডে আমি সবসময় বলতাম না ব্যবসা করতে হবে, বুঝছো, ব্যবসা করতে হবে। যে আর তখন যে অত তো বুঝতাম না, তখন হয়তো আচ্ছা সে যদি এত গরিব থাকে, হ্যাঁ, পড়াশোনা নাই, শিক্ষিত না, সেই গ্রাম থেকে এসে এত ব্যবসা হয়ে গেছে, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, আচ্ছা আমি তো ওয়েল প্রিভিলেজড, মানে আমি মোটামুটি ওয়েল অফ ফ্যামিলির ছেলে, বাবা ভালো এডুকেশন অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে আমাদেরকে, হ্যাঁ, আলাদা সবকিছু ওয়েল ফ্যাসিলিটি পাইছি, তাহলে আমিও তো কি বলে তোমার ওদের বড় ব্যবসায়ী হতে পারবো। তো তুমি যদি আমাকে বলো যে এন্টারপ্রেনার হওয়ার যেই একদম রুট যে ইন্সপিরেশনটা, আসলে আই গট ইট ফ্রম দ্য বাংলা সিনেমা। জানি এখনকার জেনারেশন সবাই বাংলা সিনেমাকে একটু অ্যাভয়েড করে হেট করে, বাট বিলিভ মি তখন আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। তাও বলতে পারি যে বাংলা সিনেমা থেকে উই গ্রো এর শুরু না, অ্যাজ এ ফাউন্ডার আমার এন্টারপ্রেনার হওয়ার সেই জার্নিটা বা সেই মোটিভেশন তো শুরু ইচ্ছাটা ইউনিভার্সিটি লাইফে আমি প্রচুর বিজনেস কম্পিটিশন করতাম। সেই বিজনেস কম্পিটিশন আমি সবসময় বিজনেস প্ল্যান দিয়ে দেখাইতাম বিজনেস কম্পিটিশন উইন করার জন্য। সো ইউনিভার্সিটি লাইফে বলতে পারো ওই এন্টারপ্রেনারশিপের সেই ইচ্ছাটা নার্চার হতো, যে ওই বিজনেস প্ল্যান করার মাধ্যমে, বিজনেস কম্পিটিশন করার মাধ্যমে আমি ইউনিভার্সিটিতে একটু বাজে স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, অত ভালো রেজাল্ট ছিল না। সো এটা জোরে বলা যাবে না, তাহলে পরে কালকে সবাই এটাকে খুব নেগেটিভলি নেবে, হ্যাঁ। তো তারপর যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করলাম, তো তখন আসলে সাহস ছিল না এন্টারপ্রেনার হওয়ার। তো আমার কাছে মনে হয় যে আমি এখনো কনফিডেন্ট না, আমি অত আসলে অত হাই রিস্ক নিতে পারি না, হ্যাঁ, যেমন ইন্টারেক্টিভ সামনে নিতে পারছে, হ্যাঁ। আমি পাশ করার পর মনে হলো না, আমি আগে চাকরি করব, শিখবো, নেটওয়ার্ক বানাবো, প্রফেশনালিজম শিখবো, বিজনেস মাইন্ডেড হব, হ্যাঁ, একটা প্রপার গ্রুমিং দরকার, আই এম নট গ্রুম প্রপারলি, হ্যাঁ, কি ব্যবসা করব, সেই ব্যবসাটার জন্য আসলে আমার প্রপার রিসার্চ কমপ্লিট করব, সেটা করতে যদি অনেক সময় লাগে তাহলে কীভাবে সার্ভাইভ করব, আবার যেহেতু অ্যাফেয়ার ছিল কীভাবে বিয়া করব, হ্যাঁ। তো সব কিছু মিলে আই ইউজ টু টেক এ ক্যালকুলেটেড রিস্ক, হ্যাঁ। তো তখন আসলে আমার যেটা বললাম যে বাংলা সিনেমা দেখলাম, এন্টারপ্রেনার হব, নানির কাছ থেকে দেখলাম দিস ইজ ভেরি নাইস ইন এগ্রিকালচার, একটা ভেরি ইন্টারেস্টিং মডেল দেখলাম, নানির কাছ থেকে শিখলাম। সেই 2005-06 সালে 2016 সাল থেকে রিসার্চ শুরু করলাম, নিজের টাকা নিয়ে বন্ধুর গরুর ফার্মে ইনভেস্ট করা। সেটা থেকে যখন আরও ইন্সপায়ার্ড হইলাম, আরও ডেটা পাইতে থাকলাম, এগ্রিকালচারের প্রতি সে একটা ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট তৈরি হলো। 6 বছর রিসার্চ কাজ করতে মনে হলো না, আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট প্লেস। তারপর অ্যাকচুয়ালি 2021-এর এপ্রিল মাসে এখানে একটা কথা বলে রাখি, বলে গেছি। সো আমি আসলে 6 বছর সময় নিচ্ছি আরও একটা কারণে, সেটা হচ্ছে আমি আমার কো-ফাউন্ডার খুঁজে পাচ্ছিলাম না। এখনকার যুগে যখন দেখি যে কো-ফাউন্ডার পাওয়া খুব সহজ, কিন্তু আমার কো-ফাউন্ডার সার্চিং প্রসেসটা খুব জটিল। সো ওই প্রসেস যদি কেউ আসলে ফলো করে, তারা আসলে কো-ফাউন্ডার খুঁজে পেতে অনেক সময় লেগে যাবে আর কি। আচ্ছা, তো আমার একটা কো-ফাউন্ডার পাওয়ার মডেল ছিল হতেছে যে আমি ইন্ডিয়ার ক্রিকেট টিমের মতো চিন্তা করতাম, আমি অ্যাজ এ প্লেয়ার ভিরেন্দার সেহওয়াগ। সো আই নিড সামওয়ান হু ইজ রাহুল দ্রাবিড়, যে কিনা ফিনিশার। সো আমি তো ভিরেন্দার সেহওয়াগ চিন্তা করবো 6 বলে 5 ছক্কা মারবো আর কি, কিন্তু এটা তো হবে না, অ্যাগ্রেশন থাকলে হবে না, একজন থাকতে হবে যে কিনা উইল কন্ট্রোল দ্য অ্যাগ্রেশন। আই নিড সামওয়ান হু উইল প্লে দ্য রোল অ্যাজ এ রাহুল দ্রাবিড়, মানে মিস্টার কুল, বলে না রাহুল দ্রাবিড়কে মিস্টার কুল ফিনিশার। আমি সবসময় চিন্তা করতাম ওই যখন এন্টারপ্রেনার হব যে আমার তো মিস্টার কুল লাগবে, রাহুল দ্রাবিড়। কিন্তু সাধারণত আমরা যখন নিজেরা কোনো একটা স্টার্ট আপ চিন্তা করি, আমার আশেপাশে ফ্রেন্ডদেরকেও দেখি, তাদের সবার আগে চিন্তা করে একটা নিজের আইডিয়া আছে, ওকে আমি একাই করবো, জেনারেলি কিন্তু কেউ শেয়ার করতে চায় না, তাই না? আপনার মাথায় কেন আসলো? আমার কাছে মনে হয় কি, দেখো যে আমার কাছে মনে হয় মানে টু বি এন্টারপ্রেনার ইউ হ্যাভ টু বি ভেরি মাচ লাইক কম্পিটিটিভ স্কিল সেট। একজনের পক্ষে আসলে এত কম্পিটিটিভ স্কিল সেট থাকা খুব টাফ, আমি এত মেধাবী না। সো আমি সবসময় জিনিসটা চিন্তা করতাম যে এভাবে ব্লক মানে একটা ব্লক করলাম, আমি কি পারি, কি বুঝি, কি জানি, আর আমি কি পারি না,
কি বুঝি না। আচ্ছা। এটা যদি যারা এরকম যদি কারোর মধ্যে চলে আসে, যার মধ্যে এটা আছে, তাহলে অ্যাজ এ হোল আমরা হবো একটা স্ট্রং টিম। অফ কোর্স। সো তখন আমার কাছে মনে হলো, এবং আমি এটা যখন ঘাটলাম, যে দেখো সবাই হয়তো বা আমরা অ্যাপল বললি স্টিভ জবসের কথা বলি, গুগল বললে লেরি পেজ বলি, ফেসবুক বললি জাকারবার্গ বলি, কিন্তু তুমি দেখো তাদের ফাউন্ডিং টিমে কিন্তু 2, 3 জন 4 জন ছিল। হ্যাঁ। তারা কিন্তু ইভেন স্যাম অল্টম্যানের কথা সবসময় বলি হচ্ছে কি বলে চ্যাট জিপিটির জন্য, রাইট? ওদের ফাউন্ডার ছিল ওরা 11 জন। তো আমি সবসময় চিন্তা করতাম যে আসলে টু বি এন্টারপ্রেনার আমি তো আসলে এত মেধাবী না। হ্যাঁ, তো আমাকে আসলে আই ওয়ান্ট টু বি লিডার। সো আমি তখন চিন্তা করলাম যে ক্রিকেট টিমের মতন আমি বীরেন্দ্র সেহওয়াগ হলে একজন রাহুল দ্রাবিড় লাগবে, যাদের আমাদের মানে কমপ্লিমেন্টারি স্কিল সেট থাকবে, যেটা দিয়ে অ্যাজ এ হোল আমরা আসলে একটা স্ট্রং টিম হব। অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট হচ্ছে মানে আমার সাথে আমার বউয়ের যে পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং থাকবে তার থেকে 10 টাইমস বেটার আন্ডারস্ট্যান্ডিং হতে হবে হচ্ছে আমার কো-ফাউন্ডারের। সো আমি তোমাকে বলতে পারি যে আমার বউ যতটুকু আমাকে রিচ করতে পারে, আমার কো-ফাউন্ডার তার থেকে বেশি আমাকে রিচ করতে পারে। আমি যদি মিথ্যা কথা বলি ওর সাথে সাথে বুঝতে বলতে পারে ভাই আপনি মিথ্যা বলতেছেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই টাইপের মানে আমার পার্টনার খুঁজে পাইতেও আমার সাথে 6 বছর লেগে গেছে। হ্যাঁ, তো রাইট নাও ভাই যেভাবে করে আমরা দেখতেছি আপনি কো-ফাউন্ডারের কথা বললেন, মোস্ট ডেফিনেটলি ওনার ব্যাপারে আমরা বারবার কিন্তু জানছি, এবং সারপ্রাইজিংলি আমরা অনেকেই হয়তো এটা জানি না, বাট আপনার আরেকজন কো-ফাউন্ডার আছেন যিনি হচ্ছে নট বাংলাদেশি, উনি আরেকজন ফরেন পার্সন। যখনই যে কোনো একটা স্টার্টআপের কথা যখন চিন্তা করি সবার আগেই ফান্ডিংয়ের ব্যাপারটা আসে। ফান্ডিং আমরা পাওয়ার জন্য আমরা অনেক ফরেনার্সদের কাছ থেকে কিন্তু আমরা রিচ আউট করি, সেখান থেকে আমরা ফান্ডিংই তো পাই না। সো একজন ফরেনারকে যদি ফান্ডিংয়ের জন্য কনভিন্স করি, ইভেন দ্যাট ইজ হার্ড। সো একজন ফরেনারকে আপনি কিভাবে কো-ফাউন্ডার বানিয়ে ফেললেন, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, তার আগে একটা কন্ট্রোভার্সি বলি, বুঝছো? জি। কন্ট্রোভার্সি হচ্ছে যে দেখো অনেকে মনে করে কি যে ধরো মানে ফরেনার সে কি আসলে কো-ফাউন্ডার হিসেবে আদৌ বাংলাদেশে কাজ করবে কিনা। হ্যাঁ, যে আচ্ছা এটা আসলে ওর চেহারা বেচার জন্য আসলে কো-ফাউন্ডার করা হচ্ছে, এরকমটা অনেকে বলে। যদিও ওই চেহারা বেচার জন্য কো-ফাউন্ডার বানানো খুব কঠিন। যদিও আমার যিনি কো-ফাউন্ডার সে আসলে চেহারা বেচার জন্য আসলে আমাদের কো-ফাউন্ডার হয় নাই আর কি, ইভেন সে কখনো সামনে আসে না। হ্যাঁ, আচ্ছা। সো প্রথমত হলো আসলে আমি কোহোর্ট 8-এ আমি আসলে এক্সেলেন্ট ইন এশিয়াতে আমি সিলেক্টেড হই আর কি। ইটস ওয়ান অফ দ্য ভেরি মোস্ট প্রেস্টিজিয়াস এক্সেলারেটর প্রোগ্রাম। তো ওইখানে আমাকে বলা হয় একটা মেন্টরিং নাইট ছিল আর কি, জুমে। সো ধরো 12-14 জন 15 জন মেন্টর ওখানে থাকবে। আমি জুমে এক একটা জুম রুমের মধ্যে ঢুকে মেন্টরদের সাথে আমার আইডিয়া শেয়ার করবো আর কি। তো তখন আমি যখন জুম মিটিংটা শুরু হলো, আমি একটু 10 মিনিট পরে ঢুকে কারণ হচ্ছে আমি 10 মিনিটে ওই 14 জন মেন্টরের প্রত্যেকের লিঙ্কডইন প্রোফাইল আগে আসলে আমি চেক করছিলাম যে আমার যারা মেন্টর তাদের প্রোফাইল কি, ব্যাকগ্রাউন্ড কি, এবং তাদের মধ্যে কারা আমার জন্য পারফেক্ট এবং তার মধ্যে কারা আমার জন্য বেস্ট। তখন আমি পাইলাম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জন বাকলি। সে একজন ব্রিটিশ সিটিজেন, তার বয়স 56। সে হংকং স্টক এক্সচেঞ্জের সিওও ছিল। তার আগে সে জেপি মর্গান এশিয়ার সিএফও ছিল, সিআরও ছিল। তার আগে সে সিটাডেলের সিও ছিল। মানে হি ইজ এ ভেরি হাই নেটওয়ার্থ ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং ভেরি এক্সপিরিয়েন্স, 30 years প্লাস এক্সপিরিয়েন্স গ্লোবালি ইনভেস্টমেন্ট ব্যাংকার বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করে অভিজ্ঞ একজন মানুষ। তা আমি তার রুমে, ওই জুম কলে তার রুমে যখন ঢুকলাম, তো ঢুকে আমাকে বলা হয়েছিল যে আমার 1 ঘন্টা 50 মিনিটের মতো প্রত্যেক রুমে টাচ করতে। আমি কি করছি, 50 মিনিটে আসলে ওনার জুম রুমে ঢুকছিলাম। আমার জন্য অন্যরা কেউ ঢুকতে পারতেছিল না, আবার আমি আর বাকি 11 জন ঢুকতেছিলাম না। সো তার সাথে আমি কথা বলতেছিলাম, আমার আইডিয়া বলতেছিলাম। তো বলতে সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে হোয়াট ইজ ইউর অ্যাসপাইরেশন টু বিল্ড উইপ্রো। আমি বললাম যে আই ওয়ান্ট টু পিচ ইউ দ্যাট নট টু বিল্ড এ স্টার্টআপ, বা অথবা একটা স্টার্টআপে ইনভেস্ট করার জন্য আমি তোমাকে পিচ করতেছি না। মাই ড্রিম অর ভিশন টু বিল্ড এ জেপি মর্গান ফর এগ্রিকালচার। সো আমার জীবনের স্বপ্ন, আমি একটা ব্যাংকের মালিক হতে চাই। আই ওয়ান্ট টু বিল্ড এ ব্যাংক, হবে ইনভেস্টমেন্ট ব্যাংক ফর এগ্রিকালচার। আমরা সবাই জানি না যে জেপি মর্গান, ব্ল্যাক রক, গোল্ডম্যান স্যাক্স এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক, প্রাইভেট ইকুইটি বা তোমার ক্যাপিটাল মার্কেটের জন্য। সো আই ওয়ান্ট টু বিল্ড সামথিং ইনভেস্টমেন্ট ব্যাংক ফর এগ্রিকালচার। এটা আমার জীবনের স্বপ্ন।
সো তুমি কি একটা ব্যাংক বানানোর ক্ষেত্রে আমার পার্টনার হবা কিনা? সো নট লাইক দ্যাট ইউ উইল ইনভেস্ট ইন স্টার্ট আপ যেখানে তুমি এক্সিট পাবা কয়দিন পরে, শেয়ার কিনলে এক্সিট পাবা। রেদার দেন ওই লং টার্ম ভিশন যে আমরা সবাই মিলে একটা ব্যাংক বানাইছি, আমরা হয়তো মরে যাবো কিন্তু ব্যাংকের জায়গায় থাকবে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক পিচ আই মাস্ট সে, বিকজ যারা যারা দেখছেন রাইট নাও অনেকেই হয়তোবা তারা স্টার্ট আপ ফাউন্ডার্স অথবা তারা চাচ্ছেন যে আমরা নিজেরাও নিজেদের একটা বিজনেস কিছু একটা ক্রিয়েট করি, রাইট? এই যে থিঙ্কিং দ্যাট আমি ডাইরেক্টলি কাউকে বলবো যে উই ওয়ান্ট টু বি দ্য জেপি মর্গান অফ এগ্রিকালচার, রাইট? এই লাইনটা কি আপনি আগে থেকে কোথাও জায়গায় নোট ডাউন করে রেখেছিলেন? না, বেসিক্যালি এটা আসলে ধরো আমি তোমাকে যদি বলি এটা আসলে ধরো আমার প্যাশন থেকে ছিল, আমি যেহেতু ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতেছিলাম এগ্রিকালচারে, তো তখন আমি নিজেকে চিন্তা করতেছিলাম যে আমি কে। হ্যাঁ, ওই যে থাকে না মানে আয়নার সামনে দাঁড়া বলে আমি কে, আমি কি করি। তো আমি যখন চিন্তা করছি যে আমরা কি করি, তো আমরা অ্যাকচুয়ালি ধরো একটা ফান্ড ম্যানেজারের রোল প্লে করি, লাইক অ্যাজ এন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা একটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা আসলে অ্যাজ এন এগ্রিগেটার ফান্ডটাকে ম্যানেজ করে, সেখানের মধ্যে রিস্ক মডেলটাকে স্ট্রাকচার করে, রিস্ক মডেলগুলোকে অ্যানালাইসিস করে, সেখানে ডিসিশন নেয় কোন জায়গাটা ইনভেস্ট করবে কোন জায়গাটা ইনভেস্ট করবে না, রিস্ক মিটিগেশনসের জন্য লট অফ প্রসেস ক্যালকুলেট করে, এবং একটা ডেটা সেন্ট্রিক মডেল ডেভেলপ করে যেটা দিয়ে আসলে মানে ডিসিশন নিতে পারা যায় যে আসলে হাউ গুড হাউ গুড দ্য সেক্টর ইজ এগ্রিকালচার, মানে হাউ গুড দ্য এগ্রিকালচার সেক্টর ইজ টু ইনভেস্ট। তার মানে কি এই কাজটাই কিন্তু তোমার যে ব্ল্যাক রক জেপি মর্গান করে, কারণ ওরা কি করে মানুষের টাকা নেয়, বড় বড় ফ্যামিলি হাউস ফ্যামিলি অফিস ইনভেস্টরদের টাকা নেয়, নিয়ে কি করে ওদের টাকাটা মার্কেটে ইনভেস্ট করে, কটা থেকে গুড রিটার্ন দেয়। তো সব ইনভেস্টররা খুব খুশি, এই জন্য জেপি মর্গানের ধরো $1 ট্রিলিয়ন পোর্টফোলিও থাকে বা এরকম বড় বড় পোর্টফোলিও থাকে, রাইট? তো আমার কাছে মনে হয় আমি তো ওই কাজটাই করতেছি, বাট একটা আনস্ট্রাকচার জায়গায় এগ্রিকালচারে। হ্যাঁ, সো এবং আরেকটা জিনিস আমার মাথায় আসছিল যে তোমার আমেরিকাতে বা ইউরোপে তুমি মানে ধান, ভুট্টা, গম এগুলো কোথায় বিক্রি হয় জানো? শেয়ার মার্কেটে। ওখানকার কৃষকরা মানে প্রোডাক্টটাই বিক্রি হয় নাকি স্টক মার্কেটে? বিজনেস কোন একটা বিজনেস? এটাকে বলে কমোডিটি ট্রেডিং। আচ্ছা আচ্ছা, এটাকে বলা হয় কমোডিটি ট্রেডিং, মানে এটাকে বলা হয় যে সেকেন্ডারি মার্কেট টোকেনাইজেশন অ্যাকচুয়ালি কাইন্ড অফ। সো ধরো তুমি কৃষকের ধানের দাম এখন ধরো 1,000 টাকা মন, ওর এই ধানটা স্টক মার্কেটে বিক্রি হচ্ছে। প্রমি কিনে ফেলছে যখন 1,050 টাকা হয়ে গেছে, প্রমি থেকে কিনে ফেলছে ধরো রিয়াদ থেকে কিনে ফেলছে সামির থেকে হয়তো বা কর্পোরেট কোনো কোম্পানি কিনে ফেলছে। সো এই যে প্রাইস ফ্ল্যাকচুয়েশনের যে ট্রেডিংটা, যেটা কিনা স্টক নর্মাল শেয়ার মার্কেটে যেটা হয়, এইটা কিন্তু গ্লোবাল মার্কেটে এগ্রিকালচারে হয়, যেটাকে বলা হয় কমোডিটি এক্সচেঞ্জ। আচ্ছা, সো তখন আমার কাছে এটা মনে হতো আচ্ছা একদিন আমরা কেন আমাদের ফার্মারদের আমাদের ইনভেস্টেড প্রোডাক্ট স্টক মার্কেটে বেচবো না। ধরো আমাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি আপনার ভুট্টা ধান কই বেচেন? স্টক মার্কেটে। আপনি কি ইনভেস্ট করতে চান? হ্যাঁ, আপনি তাহলে স্টক মার্কেটে আমার ধান ভুট্টা কিনেন। সো আপনি দেখেন লাস্ট 5 ইয়ার্সের ধানের দাম ভুট্টার দাম কখন ফ্ল্যাকচুয়েট করছে, ওই অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন, ওই অনুযায়ী ইনভেস্ট করে আপনি আবার যখন দাম বেড়ে যাবে তখন ছেড়ে দিবেন। সো আই থিঙ্ক মাই এগ্রিকালচার প্রোডাক্ট নট এজ ইন এগ্রিকালচার, এটাকে আমার সবসময় মনে হয় এটা স্টক মার্কেটের প্রোডাক্ট। হ্যাঁ, সো আমি অ্যানালাইসিস করবো এটার দাম কি বাড়বে কি বাড়বে না, এটা কি ইনভেস্টেবল কিনা, এবং ওই যে জায়গাটা এগ্রিকালচারকে একটা প্রপার ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের জায়গায় নিয়ে যাওয়া, লাইক কুল অ্যান্ড সেক্সি লাইক ক্রিপ্টো, লাইক কুল লাইক দ্য স্টক মার্কেট। তো তখন আমাকে মনে হতো কি আচ্ছা আমি তো আসলে আই এম ডুইং এ রোল অ্যাজ লাইক ইনভেস্টমেন্ট ব্যাংকার বা ফান্ড ম্যানেজার। ওই জায়গাটা থেকে তখন কিন্তু আমি নিজেকে বিশ্বাস করতাম যে আমি আসলে কি করতেছি। সো আমি তো আইওটি কোম্পানি না, আমি তো মেশিন লার্নিং কোম্পানি না, আমি তো ধরো তোমার কি বলে ট্রেডিং কোম্পানি না। এই জিনিসকে কুল অ্যাকচুয়ালি শোনা যায়, হয়তো বা সেটা না। মানে আমি চিন্তা করছি যে আমি তো আসলে এআই কোম্পানি না, আমি অ্যাকচুয়ালি প্রপারলি আই এম এ ফান্ড ম্যানেজার। জি, সো এটাকে টেকের সাথে বলে ফিনটেক ব্যাডেড করা যায়, মানে উই আর এগ্রি ফিনটেক কোম্পানি। তো তখন আসলে আমি ওকে অ্যাপ্রোচ করি আমার ড্রিমটা, তখন সে খুবই খুশি হয়। খুশি হওয়ার পরে সে প্রথমে আমাকে ইনভেস্টমেন্ট দিতে চায়। সো এবং একজন সিঙ্গেল পার্সন আমাকে $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট দেয়। সো অনেক কোনো সিঙ্গেল এঞ্জেল ইনভেস্টর $1 মিলিয়ন আসলে দেয়। এটা কি সবথেকে বেশি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ছিল এট ওয়ান গো? হ্যাঁ, এট ওয়ান গো। তো তারপরে এবং এটা করার জন্য আমাকে একটা ভয়ঙ্কর ডিউ ডিলিজেন্স পাস করতে হয়। সে দেশে আসে, সে ফার্মারের সাথে কথা বলে, ফিল্ডে যায়, আমার পার্টনার ব্যাংকের সাথে কথা বলে। তারপরে আমি দেখলাম যে ওর ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট ইজ সুপার হাই, হি ইজ এ সুপার এনথুসিয়াস্ট অ্যান্ড এবং সে খুব ভালো বিলিভ করে আমার আইডিয়াটাকে। তখন আমি বললাম যে তুমি তো অনেক প্যারা নিচ্ছ, আমাকে অনেক হেল্প করতেছো, ওয়াই নট ইউ বি মাই কো ফাউন্ডার।
তখনও আমাকে বলল যে আমার রেপুটেশন $1 বিলিয়ন। সো আমি ইনভেস্টমেন্ট করার জন্য কনভিন্স, বাট কো ফাউন্ডার হওয়ার জন্য কনভিন্স না। সো আমাকে তাহলে আরো ডিটেলসে বুঝতে হবে যে এই ব্যবসাটার মধ্যে রিস্ক কি, আদার্স কি, না হলে আই উইল ফেস রেপুটেশন লস। আর আমি আমার রেপুটেশন লস করতে দিব না। কারণ ও অনেক স্মার্ট ছিল, ও জানে যে আমি ও পাশে থাকলে আই ক্যান সেল হিম। হ্যাঁ, তারপর ও আরো ডিটেল ডিউ ডিলিজেন্স করলো, কোম্পানি কন্ট্রোল নিয়ে কথা বললো, সবকিছু বললো। তারপর হি গট কনভিন্সড, কারণ যেহেতু আমরা ডিউ ডিলিজেন্স পাস করলাম, ও বললো ঠিক আছে, আই এম ইন, আই উইল বি ইয়োর কো ফাউন্ডার। তারপর আমাকে আশেপাশে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কি নামের কো ফাউন্ডার, নাম কাছ থেকে ফাউন্ডার? বললাম না, ও প্রতি 2 মাস পর দেশে আসে, দেশে আসলে 15 দিন থাকে, এভরিডে সে রিমোটলি অফিস করে উইথ মাই টিম, আমার টিম ওকে রিপোর্ট করে। এবং আমার মনে হয় ওকে যদি তুমি এইখানে পডকাস্টে সে বসাইতা, সে আমার থেকে বেশি ভালো এভরি ডিটেল নাম্বার টু নাম্বার ফার্মারদের প্রবলেম বলতে পারতো, বিকজ হি ইজ সো ইনভলভ অ্যান্ড ডিভোটেড টু দ্যাট আওয়ার এগ্রিকালচার, এগ্রি ভ্যালু চেইন। দ্যাট আই ফিল প্রাউড যে এত বড় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারকে আমি আসলে রাজি করাইতে পারছি টু বি মাই কো ফাউন্ডার, স্পেশালি ফর দ্য মার্কেট ইন বাংলাদেশ, যে কিনা জীবনও কোনোদিন বাংলাদেশে আসা, প্রথম বাংলাদেশে আসছে বিকজ অফ উই গ্রো। এখন সে প্রতি 2 মাস পর আসে, বাংলাদেশ বিকাম হিজ নাও সেকেন্ড হোম। That's a great achievement, I must say. আপনি so far যা যা জিনিস নিয়ে ওভারঅল ডিসকাস করেছেন, হ্যাভিং আ ফ্যান্টাস্টিক পিচ নাম্বার 1, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, এর পাশাপাশি প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং যে কে আপনাকে শুধুমাত্র ইনভেস্টমেন্ট দিবে না, হয়তো বা লং রানে আপনাকে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের পাশাপাশি আইডিয়াস, অ্যাডভাইস, নলেজ এবং ইভেনচুয়ালি একটা কো ফাউন্ডারও হয়ে যাবে না। আপনি যে সেই জিনিসটা ইউটিলাইজ করেছেন এবং প্রপারলি সেই অপরচুনিটিটা নিয়েছেন, রাইট? আমরা যেমন বিল গেটসের একটা পার্টিকুলার স্টোরি এখানে খুব ছোট করে যদি বলি, হয়তো বা আপনি সেটা জানেন। বিল গেটসকে একজন প্রশ্ন করেছিল যে ওয়াই আর ইউ সো রিচ, তারপর উনি সাথে সাথে ওনার একটা ব্ল্যাঙ্ক চেক খুলে বললো যে আমার কাছে তো অনেক টাকা আছে। ইন্টারভিউয়ারকে বললো, সো আমার কাছে অনেক টাকা আছে, আপনার এখানে যা অ্যামাউন্ট লিখতে ইচ্ছা করে আপনি লিখে ফেলেন, সমস্যা নেই। ইন্টারভিউ কিছুক্ষণ করে হা করে তাকিয়ে থাকলো যে কি বলে এটা, কি করব। ফাইনালি উনি নিয়ে গেল, 1 মিনিট শেষ, ওকে। তারপর বললো যে দিস ইজ ওয়াই ইউ আর পুয়ার অ্যান্ড আই এম রিচ, বিকজ একটা অপরচুনিটি তার কাছে ছিল, সে যদি $1 ট্রিলিয়ন লিখে ফেলতে কোনো সমস্যা ছিল না, বাট শি অর হি ডিড নট টেক দ্যাট অপরচুনিটি, রাইট? আপনি ওই অপরচুনিটিটাকে একদম প্রপারলি ইউটিলাইজ করেছেন, উইচ ইজ মোস্ট ডেফিনেটলি গ্রেট। এবং কিছুক্ষণ আগে যে আপনি বললেন না যে নো, আমি আরেকদিন বিজনেসটা ছেড়ে দিতে পারি, ভিকে যেতে পারি, অলরেডি হয়তো বা বাংলাদেশি লাইসেন্স আপনার নেই, বাট ডিউ ডিলিজেন্সটা অলরেডি অন্য আরেকজন ভেরি রেপিউটেড ফাইন্যান্সিয়াল ইনভেস্টর অলরেডি করেই ফেলেছে। সো এখান থেকেও কিন্তু একটা ক্ল্যারিটিও চলে আসে রিলেটেড টু উই গ্রো গ্লোবাল, রাইট? রাইট নাও ভাইয়া, উই গ্রো এখন হয়ে গিয়েছে উই গ্রো গ্লোবাল। সো বাংলাদেশি যে কোনো স্টার্ট আপেরই কিন্তু এরকম একটা ড্রিম থাকে যে আমি একদিন আমার নিজের স্টার্ট আপটাকে একটা গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে চাই। আপনার কাছে কি মনে হয় যে কোন কোন স্কিলসগুলো থাকলে আদৌ একজন বাংলাদেশি অন্টারপ্রেনারের তাদের নিজের কোম্পানিটাকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব? দেখো, আসলে আমার কাছে মনে হয় যে ভেরি সিম্পল থিং, দ্যাট ইজ দ্য ভিশন, আর কিছু না। তুমি যদি আসলে সেই ভিশনটা দেখতে না পারো, তাহলে আসলে তুমি কখনোই আসলে ওটা করতে পারবে না। সো আমি দেখো, মানে আমি এখানে একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ, আমি 2023-এ প্রথম সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে যাই। আমি শুনেছি এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগ ফিনটেক ফেস্টিভ্যাল, হ্যাঁ, অনেক বড় ইভেন্ট, ওয়ার্ল্ডের সব ফিনটেক ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো ওখানে আসে, খুবই ভালো, হ্যাঁ। তো দেখো 2023-এ আমি গিয়ে দেখি ওখানে একটা স্টল, মানে ওখানে একটা জায়গা ছিল, ইটস কল দ্য ফাউন্ডার স্পিক, যেখানে ফাউন্ডাররা পিচ করতেছিল তাদের আইডিয়াগুলা, তাদের মডেলগুলা, হ্যাঁ। এবং যারা চ্যাম্পিয়ন হবে সেটা আমি বুঝি নাই, কিন্তু দেখছিলাম ফাউন্ডার স্পিকে ফিনটেক ফাউন্ডাররা পিচ করতেছিল। ইটস এ ভেরি বিগ ইভেন্ট, মানে ধরো এক মাথা থেকে আরেক মাথা জিগে তাহলে ধরো পা ব্যথা হয়ে যায় আর কি, এত বড় ইভেন্ট, মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, ফিনটেক ইভেন্ট। তো মজার ব্যাপার হলো, ওইখানে আমি অর্গানাইজারকে বললাম, ক্যান আই পিচ মাই স্টার্ট আপ? বলছে না, এটা তুমি করতে পারবা না। সো তোমাকে প্রসেসের মাধ্যমে সিলেক্টেড হইতে হবে, তাহলে তুমি ফাউন্ডার স্পিককে তুমি পিচ করতে পারবা। আমি তোমাকে বলতেছি এটা কিন্তু 2023-এর কথা, নভেম্বরের কথা। আমি চিন্তা করলাম যে না, 2024-এ ফিনটেক ফেস্টিভ্যালে উইগ্রোকে পিচ করতে হবে। ওই ভিশনটা আমি নিলাম 23-এ আমি দেখে। তারপর আমি এপ্রিলে ওদের ওপেন হলো, আমি এপ্রিলে অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ হলো, অনেক কিছু হলো। হওয়ার পরে আমি দেখলাম লাস্টে আলহামদুলিল্লাহ আমি টপ 20-তে চলে আসলাম। টপ 20 থেকে আমি হয়ে গেলাম টপ 10। হ্যাঁ, তখন আমি দেখলাম যে টপ 10 থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তারা টোটাল $50,000 সিঙ্গাপুরিয়ান ডলার তারা তোমার
উইনিং মানি পাবে, সাথে সিঙ্গাপুর গভর্নমেন্টের লট অফ সাপোর্ট, অ্যাক্সেস টু the regulations and others process and support to get engaged and involved মানে to launch your business in Singapore market. So এই যে 23-এর ভিশনের কথা বললাম, তো তারপর আমি টপ 10 হইলাম। টপ 10 হওয়ার পরে বললো যে আচ্ছা টপ 10 হইলো তুমি 20, যারা টপ 10 হয়েছে তার প্রত্যেকে $20,000 পাবে, আর শুধু চ্যাম্পিয়নে $50,000 পাবে। আচ্ছা, তো আমাদের টপ 10দেরকে সিঙ্গাপুরে নিয়ে গেল ফিনটেক ফেস্টিভ্যাল হওয়ার 7-8 দিন আগে, আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে নিয়ে গেল, আমাদেরকে মাস্টার কার্ডের ট্রেনিংয়ে নিয়ে গেল, এবং আমাদের প্রত্যেকের জন্য একটা করে কোচ রেডি করে দিল। সো একটা গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক আমাদের কোচ হলো। যেমন আমাকে পিক করছিল হচ্ছে বিএনপি পারিবা, দিস ইজ দ্য ইউরোপিয়ান ওয়ান অফ একটা ফ্রেঞ্চ ব্যাংক, এটা ইউরোপের ওয়ান অফ দ্য টপ ব্যাংক। সো ওরা আমাদেরকে পিক করলো যে ঠিক আছে আমরা উইগ্রোকে পিচ করবো, মানে 10টা কোম্পানির জন্য 10টা কোচ আর কি। তো তারপর ওদের সাথে আমার পরিচয় হলো, আমি বুঝলাম গ্লোবাল মার্কেট বুঝলাম, করলাম। তারপর সেই ফাইনাল ডে, সেই সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যাল যদি মেইন ইভেন্ট, সেদিন সে টপ 10 কোম্পানি পিচ করবে, সামনে অনেক অডিয়েন্স, 12 জন জাজেস, বুঝছো, মানে অন্য লেভেল অবস্থা। ইনভেস্টর ছিল, তারপর মানে আরো আদার্স একাডেমিশিয়ানসরা ছিল, মানে অনেকে ছিল আর কি, বুঝছো। তো তখন মানে আমি আসলে টপ 10 আসতে পারছি, এতে আমি অনেক খুশি। ঠিক আছে, আমার আসলে অত মাথা ব্যথা ছিল না আর কি। হ্যাঁ, বাট আই ট্রাই মাই লেভেল বেস্ট। তো তখন পিচ করলাম, করার পরে বললো যে এটার ফিনালে রেজাল্ট দিবে হচ্ছে তোমার সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য টপ হোটেল, এটা ছিল জেপি ম্যারিয়ট or সামথিং কিছু একটা, এবং যেখানে সিঙ্গাপুরের মিনিস্টার থাকবেন আর কি। ইটস এ ভেরি ক্লোজ ডোর ইভেন্ট, মানে আমাকে জাস্ট একটা টিকিট দেওয়া হয়েছে যে টু অ্যাটেন্ড দ্য গালা নাইট, আমার কো-ফাউন্ডার যেতে পারবো না ওখানে। হ্যাঁ, তো ওইখানে গিয়ে যখন অ্যানাউন্সমেন্ট করলো তখন দেখলাম আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। সো উই ওন দ্য সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যাল স্টার্টআপ হ্যাকলাটার, ইটস কল্ড, যেখানে একদম স্টার্টিং এ আপনাকে ঢুকতেই দেয়নি, হ্যাঁ, মানে পিচ করতে দেয় না, মেইন পিচটাই করতে দেয় না। সো উই ওন $50,000, হ্যাঁ, উইথ আ ভেরি নাইস ক্রেস্ট। হ্যাঁ, এবং তোমার ওটা ছিল হচ্ছে মানে এটাকে কি বলে, এটাকে বলা ছিল হচ্ছে ফিনটেক হ্যাকলাটার, যেটা সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যাল হয় আর কি। সো ধরো আমি যখনটা নেই তখন স্টেজে ছিল হচ্ছে সিঙ্গাপুরের একজন মিনিস্টার, নেদারল্যান্ডসের কুইন ছিলেন। হ্যাঁ, শি আস্কড মি তোমরা কি করো, কিভাবে করো। হ্যাঁ, তারপর মিনিস্টার জিজ্ঞেস করলেন, উই টুক সাম ফটোজ উইথ দেম। হ্যাঁ, তো থাকে না যে ওই জায়গাটা তখন নিজের কাছে মনে হইতেছিল যে না, আমি তো আসলে আমি যেহেতু গ্লোবাল কোম্পানির সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়েছি, সো আই ক্যান মানে বি আ গ্লোবাল কোম্পানি। তারপর আই স্টার্টেড টু ওয়ার্ক লাইক দ্যাট। আচ্ছা ঠিক আছে, সিঙ্গাপুরে কীভাবে আসলে আমরা লাইসেন্স পেতে পারি, সামথিং লাইক দ্যাট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লাইসেন্স। তারপর আমি ফিলিপাইন যাই, আমি প্রায় 7-8 দিন ফিলিপাইনে থাকি টু সেট আপ আওয়ার বিজনেস, যে উইগ্রো ফিলিপাইন। হ্যাঁ, আই ফাউন্ড মাই কো-ফাউন্ডার ফর ফিলিপাইন মার্কেট। যদিও আমরা এখনো শুরু করি না, উই আর ট্রাইং টু লঞ্চ আওয়ার ফিলিপাইন অপারেশনস। এবং ফিলিপাইনের ফার্মারদের সাথে আমি মিশলাম, তাদের বাগান, তাদের খ্যাত খামারে গেলাম টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু চেন, ফিলিপাইনের ভ্যালু চেন কেমন করে কাজ করে, এই যে পুরো প্রসেসটা করলাম, বুঝছো। তো করতে ওই জায়গাটা তখন আমি এক্সপ্লোর করা শুরু করলাম। আমি বলবো না যে আমি ফুললি এখন অ্যাক্টিভলি গ্লোবাল, বাট আমরা যে কাজগুলো আগাইছি হয়তো আমরা আউট বিয়ন্ড বাংলাদেশ, আমরা আসলে সিঙ্গাপুর এবং ফিলিপাইন মার্কেটে অ্যাক্টিভ অপারেশনস ভেরি সুন শুরু করবো আর কি, হয়তো উইদিন 2025। এই পুরো গল্পটা তোমাদের কাছে আমি আসলে শেয়ার করলাম একটু ডিটেলে, যদি আমি খুব সহজেই কোশ্চেনে অ্যান্সার করতে পারতাম যে এই পুরো জিনিসটা আসলে একটা স্বপ্নের ব্যাপার, আসলে একটা ভিশনের ব্যাপার, বুঝছো। সো তুমি যদি তোমার সেই ভিশনটা থাকে, স্বপ্নটা থাকে, এবং সেটা যদি তুমি প্রতিদিন একবার করে নিজেকে মানে রিকল করো, আমার কাছে মনে হয় এটা পসিবল। অ্যাটলিস্ট মানে নিজের উপরের যে বিলিফটা, নিজের আত্মবিশ্বাসটা, রাইট, মানে এটা সব থেকে বেশি। মানে ধরো ব্যাপারটা এরকম যে কোনো একদিন গ্লোবাল হবো বা বিয়ন্ড বাংলাদেশ যাবো, ব্যাপারটা এইভাবে না যে প্রতিদিন চিন্তা করো কিভাবে যাব। আমরা যেটা করি সবাই বলি যে কোনো একদিন যাব, ব্যাপারটা কিভাবে না করে প্রতিদিন নিজেকে একবার জিজ্ঞেস করো কিভাবে হব, কিভাবে করবো, কিভাবে। প্রতিদিন জিজ্ঞেস করতে থাকলে না ব্রেন আসলে কাজ করা শুরু করে, এইভাবে করো। নট লাইক শুধুমাত্র এইম সেট করা, বাট হাউ টু রিচ দেয়ার, তাই না? মানে একটা কিউরিওসিটি বাই ইয়োরসেলফ অ্যাকচুয়ালি। অফ কোর্স। সো ভাইয়া, ওভারঅল আপনার এন্টায়ার জার্নিটা থেকে যেটা জানতে পারলাম যে ইটস নট লাইক যে আপনার অলওয়েজ একদম শুরু থেকে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডিং ছিল, আপনি নিজে একদম রুট লেভেলে গিয়েছেন, ফার্মারদের সাথে কথা বলে কমিউনিকেট করে, সেইখান থেকে শুরু করে সিঙ্গাপুর গিয়েছেন, সেখান থেকে ইনভেস্টমেন্ট নিয়েছেন। সো ইটস লাইক অল লটস অফ হার্ড ওয়ার্ক। তুমি বলতে পারো যে বগুড়ার সারিয়াকান্দি চর থেকে জার্নি শুরু হয়ে
সিঙ্গাপুরের মেরিনা বেতে গেছে আর কি। ওয়াও, মানে খুব ফ্যান্টাস্টিক একটা জার্নি, এবং জার্নিটা আমি বলবো এখনো কিন্তু শুরু, রাইট, এখনো অনগোয়িং। আরো কোথায় কোথায় যেতে হবে উই নেভার নো। আমরা অনেকেই কিন্তু একটা জিনিস চিন্তা করি রাইট নাও, ইউথদের জন্য বলছি, আমরা ভাবি যে 40-এর পরে আমরা রিটায়ার্ড হয়ে যাব, কিন্তু আমি নিজের চোখেই দেখি যে তারা এখনই এমনভাবে অ্যাক্ট করে লাইক দে আর অলরেডি রিটায়ার্ড। মানে তারা রাইট নাও শুয়ে শুয়ে হয়তো কোনো একটা অনলাইন ক্লাস করছে, ঘুমিয়ে ঘুমিয়ে লাগলে পরীক্ষা দিচ্ছে, বা একটু চিটিং করে করে লিখছে, কোনো রকম পাস করছে, তেমন একটা চাকরিতেও মনোযোগ দিচ্ছে না, কোনো কিছুতেই না। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দেম, যে যদি তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলেই 40-এর পরে রিটায়ার্ড হতে চায়, সো হোয়াট অ্যাডভাইস ডু ইউ হ্যাভ ফর দেম? আসলে রিটায়ারমেন্টের ব্যাপারটা আসলে ঐচ্ছিক। হ্যাঁ, তুমি আসলে মানে মানে আসলে রিটায়ারমেন্ট চল্লিশের পর আসলে খুব কম মানুষই হতে চায়, কারণ আসলে এটা টাকার নেশা। জি, হ্যাঁ, সো তুমি যখন 40-এ গিয়ে তোমার টাকা আসছে ধরো কথার কথা 100 টাকা, তুমি চিন্তা করবো আরে আমি তো এখনো স্ট্রং, আমি আরো 10 বছর কাজ করলে তো আমার টাকা হবে 500। সো 50-এ গিয়ে মনে হবে যে আমি তো এখনো স্ট্রং, আমি আরো 10 বছর কাজ করলে টাকা হবে আরো ধরো আরো 500। হ্যাঁ, সো আমি আসলে এটা বিশ্বাস করি না যে মানুষ রিটায়ারমেন্ট চায়। এটা আসলে আমি এখন পর্যন্ত মানে এটা আসলে কাইন্ড অফ থাকে না, ভাব মারার জন্য বলে আর কি। আমি আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, বাট অনেকে আছে যেটা রিয়েলি মিন করে। হ্যাঁ, বাট মানে আমার জাস্ট কয়েকটা আন্ডারস্ট্যান্ডিং আছে আর কি আসলে আমার কাছে, সেটা মনে হয়। সেটা হলো, দেখো আমরা যখন আসলে মানে ধরো স্কুল কলেজ ইউনিভার্সিটি শুরু ছিলাম, তখন আসলে দ্য টেকনোলজি যেটা আসলে আমরা পাইতাম সেখানকার তুলনায় এখনকার সময় পোলাপান টেকনোলজি অনেক বেশি অ্যাক্সেস পাচ্ছে। ধরো আমি যদি বলি যে আমার জীবনে আমি প্রথম ফোন পাই হলো ধরো ইন্টারে ওঠার পর, মানে 2010-এ। হ্যাঁ, 2010-এ এবং 9-এ, এবং সেটা ছিল নোকিয়া 1208। হ্যাঁ, এবং 2009-এ যখন আমি আসলে কলেজে ভর্তি হই, তখন আসলে আমি একটু নিজেকে খুব লজ্জা পেতাম, কারণ তখন আমাদের সাথে সব ফ্রেন্ডরা ফেসবুক চালাইতো। তখন মাত্র ফেসবুক একটু মানে ফেমাস হচ্ছে। হ্যাঁ, মানে ফেসবুক জিনিসটা কি, কিছু কিছু কুল ফ্রেন্ড যারা ছিল বা যারা একটু মানে রিচ কিড ছিল, তারা ফেসবুক চালাইতে পারতো, তারা ফেসবুক নিয়ে কথা বলতো, এইটা দিছিস ওটা দিছিস। হ্যাঁ, তো মাত্র ফেসবুক মাত্র মানে বাংলাদেশে শুরু মানে হয়েছে আর কি, এটা হাইপ শুরু হয়েছে আর কি, মাত্র আসছে। তা আমি চিন্তা করলাম ফেসবুকটা কি, এটা কেমন, আচ্ছা এটা কি করে। হ্যাঁ, তারপর জীবনে আমার একটা ফ্রেন্ড আমাকে ওর কম্পিউটার দিয়ে ফেসবুক খুলে দিল। তারপর আমার জিনিসটা ছিল যে আমি জীবনে ফেসবুক দেখতে পারতাম প্রতি 15 দিন পর পর, কারণ কলেজের ল্যাবের মধ্যে ফেসবুক অ্যালাউড ছিল না। তো আমি যখন ওই ফ্রেন্ডের বাসায় যেতাম, তো গেলে ওকে বলতাম দোস্ত প্লিজ আমার আধা ঘন্টার জন্য তো পিসিটা মানে এটা দে, তো আমি তখন মানে ফেসবুক চালাইতাম আর কি। তুমি জাস্ট চিন্তা করে দেখো যে এখনকার যুগে আমার ভাগনা, ওর বয়স 3 বছর, তো ও স্ন্যাপচ্যাট চালায় আর কি। স্ন্যাপচ্যাট না বলা যে ছবি করা যায়, এডিট করা যায়, এটা আমি আসলে অত স্মার্ট ফিল্টার দেয়। তুমি চিন্তা করে দেখো, আমি যে কাজ করছি, ফেসবুক চালানো শিখছি 18 বছর বয়সে, আমার ভাগনা 3 বছর বয়সে ফেসবুক থেকে আরো ট্রিপল আপডেটেড অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র নিয়ে কাজ করছে। সো আমাদের দেশের সমস্যা হচ্ছে একটাই প্রমি, যে এইটার যতটা ভালো দিক তার থেকে এইটার 10x খারাপ দিককে আমরা আসলে অ্যাডপ্ট করতেছি। তো আমার কাছে মানে সত্যি কথা বলতে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রবলেম মনে হয়। আমাদের সময় চ্যাট জিপিটি ছিল না, এখন যে পরিমাণে এআই আসছে ইউনিভার্সিটি লাইফে। হ্যাঁ, তো আমি জাস্ট ইউথদেরকে খালি একটা কথা বলবো, মানে একটা জায়গায় আমি বলবো যে বি লজিক্যাল। সো আমাদের বাবারা বা তাদের আগের জেনারেশন, তারা 90s, তারা 80s-এ এত লেস ফ্যাসিলিটিস পায়া তারা যেই লেভেলের সাকসেসফুল হয়েছে, অথবা আমাদের সিনিয়ররা 90s-এর যারা বা আমাদের ব্যাচের যারা, তারা এর থেকে একটু বেটার ফ্যাসিলিটিস পায়া যেই লেভেলের সাকসেসফুল হয়েছে, এখন তোমরা যে তার থেকে 100 টাইমস মোর ফ্যাসিলিটিস পাচ্ছ, তাহলে তোমরা আসলে চ্যালেঞ্জ করো ওই জেনারেশনকে বা আমাদের আগের জেনারেশনকে বা আমাদেরকে, যে তোমরা আমাদের থেকে 100x মোর সাকসেসফুল হবা। সো লজিক্যালি থিঙ্ক ইউর সেলফ যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাহমুদ দেশের মধ্যে চ্যাট জিপিটি ছিল না, সো মাহমুদ যদি এইটা করতে পারে, আমাদের মধ্যে চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, এই আছে সে আছে, তাহলে তো আমরা এখান থেকে 10x বেটার করবো। সো আই উড লাভ টু টেক দ্য চ্যালেঞ্জ। আবার ধরো যারা লিজেন্ডারি বিজনেসম্যান যারা ছিলেন, যারা বড় বড় ব্যবসায়ী ছিলেন, যারা আজকে বড় বড় ব্যবসায়ী হয়েছেন, ধরো এই স্যামসংয়ের চৌধুরী বলো বা বড় বড় কোম্পানিগুলো বলো, তারা তো আরও কিছু পান নাই। তাহলে তো তোমার মানে ধরো তাদের সময় তারা 50,000 টাকা 1 লাখ টাকা পেলে
সেটা দিয়ে তারা মনে করো এমনও হয়েছে যে ওই যে বাজার থেকে মুরগি কিনে সেটা গিয়ে শহরে বিক্রি করছে। আর তোমরা তো সেই কুল জেনারেশন যাদের কাছে 1 লাখ টাকা থাকলে তোমরা জানো যে ঠিক আছে ক্রিপ্টোতে কীভাবে ইনভেস্ট করব, হ্যাঁ, বা 1 লাখ টাকা দিয়ে আমি যদি ক্যামেরা কিনে কন্টেন্ট বানাই মনিটাইজেশন করব, তাই না? দিস ইজ গুড। বাট তাইলে তোমরা চ্যালেঞ্জটা নাও যে তোমরা ওদের তুলনায় 100x মোর প্রিভিলেজড, সো ইউ উইল গ্রো 100x মোর ফাস্টার মানে দেন দেম। বাট এই চ্যালেঞ্জটা তোমরা কেউ নিতে পারতেছো না, আমরা কেউ নিতে পারতেছি না যারা একদম আমিও আসলে অত বুড়া হই নাই, এত সাকসেসফুল না, বাট যারা ধরো স্কুল কলেজে পড়ে তাদের প্রতি আসলে আমার এইটা একটা মানে এইটা আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, জাস্ট লেটস টেক এ চ্যালেঞ্জ ইচ আদার। হ্যাঁ, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট আমি যদি বলি যে ওয়ার্ল্ডের যারা সবচেয়ে বেশি টেক জায়ান্ট তাদের মধ্যে যারা যারা আছে, তুমি তাদের লাইফস্টাইল বা তাদের জীবনটা যদি তুমি দেখো, হ্যাঁ, আমার মনে হয় তুমি যতটা সময় স্ক্রিনের পিছনে দাও তারা ততটা সময় দেয় না। তারা তোমার জন্য বানায় টাকা কামাইতেছে, কিন্তু তারা কিন্তু নিজেরাই কনজিউম করছে না, নিজেরাই কনজিউম করছে না। না হলে দেখো, আমি যতটুকু জানি বিল গেটস কিন্তু নিজেই বলছে সে তার মেয়েকে 18 বছর বয়সের আগে স্মার্টফোন দেয় নাই, কম্পিউটার দেয় নাই, বারাক ওবামাও দেয় নাই, তাই না? তাহলে দেখো বিল গেটস কিন্তু যেটা বানাইছে সেটা দিয়ে কিন্তু পুরো পৃথিবীর মানুষ স্ক্রিন চালায়, কিন্তু সে তার নিজের বাচ্চাদেরকে কেন দিল না? বিকজ সে কিন্তু বুঝতেছে। এবং বিল গেটসকে যদি বলা হয়, আমি যতগুলো পডকাস্ট দেখছি, বিল গেটস বলা হয় হোয়াটস ইউর সাজেশন, ও কি বলে? প্রচুর পড়তে হবে, খালি বই পড়ো, খালি বই পড়ো। বিল গেটস কিন্তু বলতেছে না যে বই না পড়ে ধরো সারাদিন ধরে ধরো কথা অন্য কোনো হবিকে ফলো করো। সো বই পড়া তো আসলে ধরো যুগের আগে পুরাতন হবি, রাইট? সো আমার কাছে মনে হয় এই যে আমরা এই ট্রানজিশনটা আমাদেরকে একটু ইনস্টেবল করতেছে। আর এখানে জাস্ট মানে আমার সাজেশন বলতে একটাই, আস্ক ইউর সেলফ ইজ আ লজিক্যাল কোয়েশ্চেন, আচ্ছা বিল গেটস এটা বললে তাহলে আমি কেন এটা করি, তাই না? আমি যেমন একটা সিম্পল একটা এক্সাম্পল দিলে তোমার আমি কোয়েশ্চেন অ্যান্সার শেষ করি। আমি দেখলাম আমাদের ইয়ং অ্যান্ড ইউথ জেনারেশনরা কতটা বোকা, ইনক্লুডিং মি, মানে আমার জেনারেশন আমরা সবাই। আমরা দেখলাম সবাই আমরা মারামারি করতেছি ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য। আই এম ভেরি সাপোর্টিভ টু ফিলিস্তিনি। আচ্ছা, ফিলিস্তিনের জন্য আমরা আসলে সাপোর্ট দেব। এই সাপোর্ট দেওয়ার জন্য আমরা এমন কোনো প্রপার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি স্ট্রাকচার প্ল্যান করি না। ফিলিস্তিনি সাপোর্ট দেওয়ার জন্য আমরা কী করছি? আমরা তোমার ধরো কেএফসিকে বয়কট করতেছি, কোককে বয়কট করতেছি, তারপর তোমার কেএফসি ভাঙচুর করতেছি, বাটা ভাঙচুর করতেছি, এইগুলোকে ভাঙচুর করতেছি, বুঝছো? তো আমি পরে দেখলাম যে বাটা মনে হয় একটা স্লোভেনিয়া না কোন দেশে জানি একটা ব্র্যান্ড, এটা আসলে ইসরায়েলের ব্র্যান্ডও না, আমার এখানে আসলে ইসরায়েলের কোনো ইনভলভমেন্টও নাই। যদিও আমি ইনফরমেশনটা আমি ধরো খুব ডিপেন্ডেন্ট মানে একদম রিলায়েবল সোর্স থেকে পাইছি, হয়তো অন্যকে আমাকে কাউন্টার করতে পারে যে না ভাই আমার কাছে প্রমাণ আছে যে বাটা ইসরায়েলকে সাপোর্ট দেয়, সো দ্যাটস এ বাটা ভাঙচুর করা জায়েজ আছে, সব মানিয়ে নিলাম। তুমি মাইক্রোসফট বয়কট করতেছো না কেন? তোমার কম্পিউটার অপারেটিং সিস্টেমটা মাইক্রোসফট থেকে ফালাও, উইন্ডোজ ফালায় অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করো। মাইক্রোসফট তো ডিরেক্টলি মাইক্রোসফট এআই ইসরায়েলকে ফাইন্যান্সিং করতেছো না। রিসেন্টলি গুগল $3.5 বিলিয়ন না কত বিলিয়ন ডলার দিয়ে যে বড় একটা কোম্পানি কিনছে, এটা একটা ইসরায়েলি কোম্পানি। যে মানে গুগলের সিএ সুন্দর পিচাই বলছে যে একটা বড় অ্যাকুইজিশন করতেছে কয়েক লাখ কোটি টাকা দিয়ে, একটা ইসরায়েলি টেক কোম্পানি। কালকে থেকে গুগল কেন বয়কট করতেছো না? ফেসবুক তো ফিলিস্তিনের পক্ষে কথা বললে কি বলে ফেসবুক তোমাকে কি জানি বার করে দেয়, যেমন রিচ দেয় না, কন্টেন্ট দেয় না, তাই না? কালকে সবাই কেন বাংলাদেশের এই ডেটা আসতেছে না যে যেভাবে করে কোকের কনজাম্পশন পড়ে গিয়ে মজুর কনজাম্পশন বেড়ে গেছে, ঠিক একইভাবে করে ফেসবুকের কনজাম্পশন মানে ফেসবুকের ইউজেস আনইনস্টল হতে 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 হয়ে গিয়ে অন্য কোনো সোশ্যাল মিডিয়া লাইক ধরো লিঙ্কডইন বা আদার্স এমন কিছু ওইটা বেড়ে গেছে। তার মানে তুমি চিন্তা করে দেখো, আমরা ইয়ং বা ইউথ জেনারেশন আমরা এতটাই মানে আমাদের ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ডে বাই ডে যে আমরা আসলে ওই যে
লজিক্যালি চিন্তা করতে পারতেছি না, যে যা বলে চিলে কান নিয়ে গেছে ওই মডেলে আমরাও দৌড়ে গেছি। হয় ইনঅ্যাক্টিভ, অথবা আমি বলবো যে আমরা হয়তো বা যারা অ্যাক্টিভ তারাও ইন্টেনশনালি ইনঅ্যাক্টিভ হচ্ছে। মানে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা অনেকটা ওই যে জম্বি মুভিদের মতো নাকি, যে কোনো ডিজিজ হওয়ার পরে যেমন এরকম মানে আমরা ব্রেনে কাজ করে না, যেদিকে তাকায় সেদিকে চলে যায়। সো আমার কাছে মনে হয় যে আমরা অ্যাজ এ জেনারেশন আমরা ওই দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, যে আমার কাছে মনে হয় যদি সবার আগে দ্য বেস্ট ক্যাম্পেইন শুড বি ফিলিস্তিনি ইন ফেসবুক। এখন সেই ফেসবুকে যদি আমাকে সাপোর্ট না দেয়, তাহলে ফেসবুককে সোজা করে ফেলা হচ্ছিল হচ্ছে সবচেয়ে বড় ক্যাম্পেইন। কিন্তু সেখানে আমি কোক নিয়ে পড়ে আছি। মানে ভাই, কোক যদি তুমি খাওয়া, মানে কোককে তুমি, আমি যদি কোক যদি রিয়েলিটা করে তুমি কোক বয়কট করছো, কোনো সমস্যা নাই। কিন্তু কোক বয়কট করে তুমি অ্যাকচুয়ালি কোনো হেল্প করতে পারতেছো না। কোককে ব্যবসা খারাপ করতেছো, কিন্তু কোককে তো হেল্প করতে, মানে ফিলিস্তিনিকে হেল্প করতে পারতেছো না, ইসরায়েলিকে থামাইতে পারতেছো না। থামাইতে পারতা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডকে জাগানোর জন্য জায়গাতে সেই প্ল্যাটফর্মগুলো হতেছে আবার ইউএস প্ল্যাটফর্ম, এবং ওদেরকে থ্রেট দিয়ে। ওকে ভাই, সো এটা বুঝতে পারলাম, এটা অ্যাকচুয়ালি ম্যান টু ম্যান ভ্যারি করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেকে ভাবে যে ঠিক আছে আমি অ্যাটলিস্ট এত কিছু করতে পারি না, একটু হলেও করি, হয়তোবা এই একটা এফোর্ট তুমি তো বলো না কমফোর্ট জোনের মধ্যে থেকে করতে চাই। হ্যাঁ হ্যাঁ, সো ওই কমফোর্ট জোনের মধ্যে করে তুমি যদি করতে যাবা, এটাই আমার ইউথদের প্রতি সাজেশন, যে তুমি তোমার কমফোর্ট জোনের মধ্যে যতক্ষণ থাকতে চাবা ততক্ষণ আসলে স্টাফ টু সার্ভাইভ। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে, তুমি যেহেতু রিসেন্ট গ্র্যাজুয়েট, আমার কাছে মনে হয়েছে যে আমি সবচেয়ে বেশি প্রশ্ন পাইতাম, এখন আসলে খুব ইনভলভ না, যখন ছেলে মেয়ে পোলাপান জিজ্ঞেস করতো ভাইয়া মেজর কোনটা নিব, হ্যাঁ, আর পাশ করার পর বলতো ভাইয়া সাজেশন দেন, আমি তো কনফিউজ কোথায় ক্যারিয়ার স্টার্ট করবো। আমি তখন বললাম যদি তুমি 4 বছরে তুমি যদি কনফিউশন তোমার ক্লিয়ার না হয়, তাইলে কোনো এইচআর যদি তোমাকে হায়ার করে এরকম একটা কনফিউজ ব্যক্তিকে, কীভাবে ওই কোম্পানি তোমার উপর রিলাই করবে ওই কোম্পানির মেজর ডিসিশন তোমাকে দিয়ে নিতে? কারণ তুমি তো তোমার নিজের জীবন নিয়ে কনফিউজ, তুমি কোম্পানি ডিসিশন কেমন নিবা? এই যে কনফিউশনের জায়গাটা, এই জায়গাটাই আসলে তৈরি হইতেছে আমাদের ইয়ুথদের মধ্যে, বিকজ আমরা খুব দ্রুত মাইন্ড চেঞ্জ করি, খুবই লজিক্যালি চিন্তা করি, নিজে কি করি নিজে কি পারি তা আমরা জানি না। সো দ্যাট ইজ মাই সামারি। তো ওই তো সক্রেটিস বলেছিল না যে নো দাই সেলফ, নিজেকে জানাটা অফকোর্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়া উইথ দ্যাট বিং সেড, আমরা যেহেতু আমাদের অ্যাকচুয়ালি অনেক সময় নিয়ে ফেলেছি এবং নেওয়াটা অ্যাকচুয়ালি জরুরি ছিল, না 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 অফকোর্স নেওয়াটা জরুরি ছিল। আমরা স্টার্ট করেছি উইগ্রোর এন্টায়ার স্টোরিটা থেকে, আমাদের বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ প্রফেশন কৃষকদের প্রবলেমস থেকে শুরু করে করে কীভাবে তাদেরকে আমরা একটা সলিউশন দিয়ে দিতে পারি, এই পুরোটুকু নিয়ে কিন্তু আমরা আজকে থ্রু আউট ডিসকাস করেছি। এখন একটু টাইম আমাদের একটু ফান কিছু করার, সো একটা র্যাপিড ফায়ার রাউন্ড একটু আপনার জন্য প্রিপেয়ার করেছি। তার আগে আমি একটু বলে রাখি, আমি এখানে উইগ্রোকে প্রমোট করতে আসি নাই, সো নো নিড টু ইনভেস্ট ইন উইগ্রো পোর্টফোলিও। অ্যাগেইন, কোনো দরকার নেই উইগ্রোর অ্যাপ ডাউনলোড করে ইনভেস্ট করার। আমি আবার বলতেছি, উইগ্রো নেভার এনশিওর এনি গুড রিটার্ন, এনিথিং ফর ইউ। আমি এখানে সত্যি অ্যাগেইন আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের ফাউন্ডার সামির ইনভিটেশন আসছি, নট টু প্রমোট উইগ্রো। অফ কোর্স ভাইয়া, নট টু প্রমোট উইগ্রো বাট টু এডুকেট, আমি বলবো অবশ্যই, বিকজ মানুষকে জানানোটা মোস্ট ডেফিনেটলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে আপনি বললেন যে আমাদের জানার ভিত্তিটা হয়তো বা তেমন একটা স্ট্রং না, ক্রিয়েটিং আ স্ট্রং বেস মোস্ট ডেফিনেটলি আমাদের ফিউচারকে আরো ভালোভাবে এগিয়ে নেবে। সো ভাইয়া আমরা কি এখন রেডি ফর দ্য র্যাপিড ফায়ার? হ্যাঁ, আমি জন্য আমি ডিসক্লেমার দিয়ে নিছি যাতে মানুষ না ভাবে, বুঝছো, যে উইগ্রো প্রমোট করতে আসছে। ওকে ভাইয়া, সোশ্যাল মিডিয়া নিয়ে তো আমরা অনেক কথা বললাম, বাট আপনি অবশ্যই বললেন যে কিছু কিছু সোশ্যাল মিডিয়া আসলে আমাদের ওভার কনজাম্পশন, কোনো কিছুর এক্সেস ভালো না, আবার একেবারে আন্ডার কনজাম্পশনও ভালো না, কিপিং দ্যাট ব্যালেন্স ইজ গুড। বাট তারপরেও যদি আমি আস্ক করতেই হয়, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপনি বেশ অ্যাক্টিভ, অ্যাটলিস্ট ইন লিঙ্কডইন এবং টুইটারে আপনি অনেক বেশি অ্যাক্টিভ, সো লিঙ্কডইন নাকি টুইটার? লিঙ্কডইন। ওকে, উইগ্রো নামটা আমরা কেন এসেছিল সেটা তো আমি বুঝতে পেরেছি, বাট উইগ্রো নামটা কে ঠিক করেছিল? ও এটা ঠিক করেছিলাম আমি। আচ্ছা, কিন্তু নামটা আসছিল হচ্ছে আমাদের যিনি একজন অ্যাঞ্জেল ইনভেস্টর আছেন, যিনি আমার বাংলাদেশের বোর্ডের চেয়ারম্যান, ওর নাম হচ্ছে শামীম রহমান, খন্দকার শামীম রহমান, উনি নামটা কয়েকটা নাম দিয়েছিলেন আর কি। আচ্ছা, গ্রেট। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবশ্যই প্রফিট ইম্পর্টেন্ট, এর পাশাপাশি একটা প্রপার সোশ্যাল ইম্প্যাক্ট রাখাটাও ইম্পর্টেন্ট। আপনার কাছে কি মনে হয় কোনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে কোনো মানুষের গোল হওয়া উচিত, সোশ্যাল ইম্প্যাক্ট নাকি প্রফিট? প্রফিট, কারণ প্রফিট না হলে ইউ উইল নট হ্যাভ মানি, ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি ইউ কান্ট কন্ট্রিবিউট ইন সোশ্যাল ইম্প্যাক্ট। Wow, that is a very interesting answer, কারণ জেনারেলি কিন্তু মানুষ নিজেদেরকে বা লোক দেখানোর খাতিরেও এটা বলে। সিম্পল, তুমি চিন্তা করো যে বিল গেটস তো 99% দান করে দিচ্ছে,
এবং বিল গেটস 99% দাঁড় করার কারণে ম্যালেরিয়া ট্রিটমেন্ট থেকে শুরু করে লট অফ রিসার্চ ইন আফ্রিকান আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোতে হচ্ছে। এখন তুমি চিন্তা করে দেখো, বিল গেটস যদি তার জীবনে এত কষ্ট না করতো এবং সেই টাকাগুলো যদি ইনকাম না করতো, তোমার পিছনে তোমার এই মাইক্রোসফটকে যদি সে চার্জ না করতো, সে কিন্তু বলতে পারতো যে মাইক্রোসফটকে আমি ফ্রি করে দিই, তাহলে তুমি বলতে যে আল্লাহ সোশ্যাল ইম্প্যাক্ট করতেছে। সে কিন্তু মাইক্রোসফটকে তোমার কাছে বেচছে, তোমার থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে বিলিয়ন ডলার করে ওয়ার্ল্ড রিচেস্ট পার্সন হয়েছে, হওয়ার পরে 99% ওয়েলথ সে ডোনেট করে দিচ্ছে। সো নাও আফ্রিকার ম্যালেরিয়া ট্রিটমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের লট অফ বাংলাদেশ বলো সব জায়গায় ডেভেলপমেন্টগুলা ওর টাকা রিসার্চে হচ্ছে। তাহলে তুমি বলো প্রফিট না করলে কিভাবে এই সোশ্যাল ইম্প্যাক্ট ফেলাইতে পারতো? কিন্তু শর্ট টার্ম সোশ্যাল ইম্প্যাক্ট দিয়ে আসলে আমার মনে হয় যে কোনো কাজ নেই। এটাতে দেন টাকা কামায় লং টার্ম প্রফিট মানে সোশ্যাল ইম্প্যাক্ট হওয়াটাই আসলে আমার জন্য আমি সাজেস্ট করি আর কি। গ্রেট একটা আইডিয়া কিন্তু আপনি যেভাবে করে বললেন। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যদি একদিনে 5 কোটি টাকা রেইজ করতে হতো, কাকে ফোন করতেন? একদিনে 5 কোটি টাকা রেইজ করতে হলে কাকে ফোন করতাম? দেখি একটা কল নাকি? আচ্ছা, কয়েকটা নাম বলি, আমার কোনো সমস্যা নেই। না মানে এখন মানে দেখো আপনাকে ইন্টারেস্টিং করে বলি। দেখো আমি যেহেতু মানে মাই প্রফেশন ইজ এ ফান্ড ম্যানেজার, আমি ফিনটেক কোম্পানি, সো আমরা যেহেতু ইনভেস্টরদের ফান্ডই ম্যানেজ করি, সো উই হ্যাড লাইক ধরো 1200+ অ্যাক্টিভ ইনভেস্টর, গ্লোবালিও আছে কিছু। হ্যাঁ, সো ডেফিনেটলি আমি তাদের নাম তো বলতে পারবো না, জীবনে মরে গেল এখানে, বাট কোশ্চেন এরকম যে আমি ইনভেস্টরদেরকে ফোন দিতাম। দিস ইজ সামথিং লাইক দ্যাট, যে আমরা মুভিতে দেখি না যে পিচ প্রেজেন্টেশন পাঠায় ইনভেস্টরদেরকে প্রজেক্টের জন্য, আমরা দেখি না যেটা বড় রিয়েল এস্টেট প্রজেক্ট করবে ইনভেস্টরদেরকে পিচ করতে থাকে, হিন্দি মুভিতে দেখি সাকসেসফুল হয় হিরো। হ্যাঁ, বাট ওরকমই আমি ইনভেস্টরদেরকে এই ফোন দিতাম আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কোনো নাম নিচ্ছি না, কোনো সমস্যা নেই। অলরাইট, সো ফার আপনার এন্টায়ার ডিসকাশনের মধ্যে কিন্তু আমরা এটাও জানতে পারলাম যে আপনি অনেক ফিল্ড ভিজিটে গিয়েছেন, অনেক কৃষকদের সাথে একদম ওয়ান হার্ট টু হার্ট আমরা কনভারসেশন আমরা করেছি, যদিও অনেক কষ্ট ছিল, সেই চ্যালেঞ্জেসগুলোও বলেছেন। সো তারপরেও যদি আস্ক করতেই হয়, ঢাকা অফিস নাকি ফিল্ড ভিজিট, কোনটা আপনাকে বেশি ড্রাইভ করে? ফিল্ড ভিজিট। ঢাকা অফিসে থাকলে আমার ব্রেন যতটা অ্যাক্টিভলি কাজ করে, কারণ ফিল্ড ভিজিটে গেলে আমার ব্রেন মানে 3 গুণ বেশি কাজ করা শুরু করে আর কি। ওটা কি ঢাকার বাতাস দূষিত আর ওটা বাতাস ভালো এই জন্য কিনা আমি জানি না। আচ্ছা, অ্যাগ্রিটেক বা ফিনটেক, আগামী 10 বছরে কোন সেক্টরে আপনার কাছে মনে হয় সবচেয়ে বেশি গ্রোথ দেখতে পারি? সরি, এগ্রিটেক আর ফিনটেক মানে যদি আমরা চিন্তা করি যে ফাইন্যান্স রিলেটেড টু দিস এগ্রিকালচারাল, আপনি যে ওভারঅল যে উইগ্রোর কথা যে বলছেন এই পার্টিকুলার সেগমেন্টটা, নাকি ওভারঅল যে ফিনটেক বলতে আমরা যা দেখি ফাইন্যান্স গ্রোথ এভরিওয়্যার? না, আই থিঙ্ক লাইক দ্য ফাইন্যান্স পার্ট, বিকজ এখনো পর্যন্ত এটা অনেক দিক দিয়ে বলবো রিলেটিভলি নিউ কনসেপ্ট। মানে তোমার অ্যাডাপশনটা খুব ইজি আর কি। ধরো বিকাশ অ্যাডাপশন যত ফাস্টার হইছে, ফার্মার দিকে দিয়ে ড্রোন অ্যাডাপশন তো তাড়াতাড়ি করানো সম্ভব না আর কি। খুব ইজি, সহজ ভাষায় আমার জন্য আসলে অবশ্যই। উইগ্রোকে নিয়ে তো আমরা অনেক ডিফারেন্ট সেন্টেন্সেস শুনলাম, অনেক ওয়েতে ডিসক্রাইব করা যায়, কিন্তু যদি এক শব্দে উইগ্রোকে ডিসক্রাইব করা যায়, ইন দ্যাট কেস হোয়াট উইল বি দ্যাট ওয়ার্ড? এক শব্দে? জি। সো লাইক উইগ্রো মেক্স ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার সিম্পলিফাইড। ওকে, ঠিক আছে, আমরা এমনিতেই এই ডেফিনেশনটাই বেশ সিম্পল, সো এটাকে আমরা নিচ্ছি, কোনো সমস্যা নেই। তরুণদের জন্য যদি আপনাকে অ্যাডভাইস করতে বলা হয়, সো ওদের জন্য কোন শব্দটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হাসল নাকি পেশেন্স? পেশেন্স, ওকে। কারণ আসলে পেশেন্সটা থাকলেই মনে হয় হাসলটা আসে আর কি। মানে যখন পেশেন্স থাকে তখন পুরো বডির প্রত্যেকটা অঙ্গ কাজ করা শুরু করে আর কি, মানে চুল থেকে নখ পর্যন্ত আর কি। আমার কাছে মনে হয় হাসল করতে করতে মেবি অনেক তাড়াতাড়ি বার্ন আউট হয়ে যায়, তাই না? মানে ধরো ওই মানে হাসল করতে গেলে তুমি বোর্ড হবে না যদি তোমার পেশেন্সটা থাকে আর কি। ও হ্যাঁ, সো যেটা আমার পার্সোনাল লাইফে ছিল, আমার পেশেন্স ছিল বলে আসলে আমার পুরো বডি একসাথে কাজ করতো, হাসল করতে আমার কাছে খারাপ লাগতো না। অনেক চ্যালেঞ্জেস থাকলেও আপনি সেইগুলোকে ওইভাবে ওভারকাম করেছেন। ওকে, যেহেতু আমরা থ্রু আউট দিস এন্টায়ার ডিসকাশন অনেক রোল মডেলসের কথাও কিন্তু আমরা শুনছি, সো এমন কোন উদ্যোক্তা আছে যাকে আপনি ফলো করতেন এবং এখনো করেন? এরকম অনেকে আছে, মানে আমরা কিছু বাংলাদেশি নেমস চাই, কিছু ইন্টারন্যাশনাল। আমি ধরো এখন মানে আমার খুব পছন্দ হলো, ধরো যদি আমি বাংলাদেশিদের মধ্যে আসলে আমি যারা ধরো ওল্ড স্কুল বলো বা যারা হিস্ট্রিক্যাল যারা বড় বড় ব্যবসায়ী, যারা মনে করো একদম গ্রাম থেকে উঠে এসে বড় ব্যবসায়ী হয়েছে, আমি তাদেরকে খুব ফলো করি। হ্যাঁ, টু বি অনেস্ট আমি আসলে
জাকারবার্গ বা স্টিভ জবসকে ফলো করি না। আই ডোন্ট লাইক, মানে ইলন মাস্ককে ফলো করি না। আমার জীবনে হয়তো আমার খুব ভালো লাগে টু লার্ন অ্যাবাউট, ধরো কি বলে, সিটি গ্রুপের ফজলুর রহমান সাহেবের কথা, হ্যাঁ, বা ধরো এই যে এখন যিনি মারা গেছেন কিছুদিন আগে, অ্যাপেক্সের মঞ্জুর ইলাহি স্যারের কথা, হ্যাঁ, যিনি কিন্তু আমার মতনই ছিলেন, কর্পোরেট খুব ভালো চাকরি ছিলেন ওনার, চাকরি বাকরি ছেড়ে দিয়ে উনি ব্যবসা করেন, হ্যাঁ। বা ধরো আমি ওই যে কি বলে পিএইচপির সুফি মিজান সাহেব যিনি, ওনার গল্পগুলো শুনি, হ্যাঁ, ওনারা, হ্যাঁ, এরকম যারা লিজেন্ডারি, বা স্যামসনের চৌধুরী বলো, বা যাকে আসলে আমি দেখি নাই যদিও, যে ওই যে ধরো জহুরুল হক, যিনি রিয়েল এস্টেটের সবচেয়ে বড় জনক বলা হয়, সবচেয়ে বেস্ট ইনভেস্টার বলা হয় আর কি, হ্যাঁ। এই যে আই থিঙ্ক মানে জহুরুল হক, যিনি এই যে আফতাবনগর বনশ্রী, মানে দ্য রিয়েল এস্টেট মার্কেট যিনি করেন আর কি, হ্যাঁ, আমি ভুলে গেছি ওনার নাভানা বা আদার্স যেটা ওনাদের। তো টু বি অনেস্ট, আমি অ্যাকচুয়ালি আই পার্সোনালি ফলোড, মানে আই অ্যাকচুয়ালি লাভ দেয়ার স্টোরি, লাভ দেয়ার মডেল অ্যান্ড ইন্সপায়ার্ড বাই দেয়ার মডেল। ধরো বিদেশে গিয়েও আসলে আমার ওই ধরো মুকেশ আম্বানি থেকে তার বাবার গল্পটা ভাল লাগে, যে যখন ওই তেলের ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে সে কীভাবে মানে হয়েছে। আমি আসলে ওই একটু ট্র্যাডিশনাল মানুষজনের গল্পগুলো শুনতে বেশি আমার ভালো লাগে, ট্র্যাডিশনাল বিজনেসের, রেদার দেন ধরো কালকে সকালবেলা কোডিং করে কীভাবে ডিপসিক বানায় হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, বা এটা আমার আসলে তো টানে না আর কি, এটাই। আর দেশের বাইরে যদি বলি, আমি এখন একজন মানুষের ফিলসফি খুব পছন্দ করি, খুবই তার চিন্তা ভাবনা ফলো করি। ইভেন আমার বউ আমাকে বলছে যদি আমি তারকে যদি আরো আগে থেকে চিনতাম তাহলে হয়তো আমি বিয়ে করতাম না। সেটা হচ্ছে তোমার জিরোধার ফাউন্ডার নিখিল, আমি ওর পডকাস্ট দেখি আর কি। সো তার লাইফের গোলটা আমার খুব ভালো লাগে। তুমি দেখবে যে ইন্ডিয়াতে সব বড় বড় সাকসেসফুল ফাউন্ডাররা স্টার্ট আপে ইনভেস্ট করে, কিন্তু সে প্রত্যেকটা স্টার্ট আপকে কিন্তু সে প্রতি বছর অনেকগুলো স্টার্ট আপকে সাথে কিন্তু গ্র্যান্ড দিয়ে দেয়, হ্যাঁ। সো হি হ্যাজ আ লাইফ লাইক মিক্সচার অফ লাইক solid visionary person with a philanthropy understanding. এটাই মোস্ট ডেফিনেটলি আমরা বেশ অনেকগুলো নাম এখান থেকে জেনে নিলাম, অ্যান্ড আই এম প্রিটি শিওর যারা দেখছি রাইট নাও, ইটস অলসো ইম্পর্টেন্ট যে জাস্ট টিপিক্যালি যেই জিনিসগুলোকে আমরা মার্কেটেড হতে দেখছি, আশেপাশে দেখছি, এর থেকে বাইরে এসে এখন ট্র্যাডিশনাল রুট লেভেলে যাদের হয়তো বা তেমন একটা অপরচুনিটিস নেই, তারপর যতটুকু এক্সিস্টিং অপরচুনিটি আছে সেটাকে কীভাবে কাজে লাগিয়ে একদম হিউজ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে ফেলা যায়, দ্যাট ইজ আইল সে মোর ইন্সপায়ারিং, শুড বি মোর ইন্সপায়ারিং। ওকে ভাই, সো নেক্সট কোয়েশ্চেন, যদি আপনাকে ধরেন বলা হলো কোনো একটা সিনেমা বানাতে, ইন দ্যাট কেস উইগ্রোর গল্পটা কোন জনরার সিনেমা হতো? এটা কি ধরেন কোনো হরর ফিল্ম হতো, না কমেডি হতো, না ড্রামা হতো, নাকি খুব ইমোশনাল হতো? আপনার কাছে কি মনে হয়? মানে আমি বানালে কমেডি বানাইতাম। আচ্ছা, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে হাসানো। জি, হ্যাঁ। আর যে জিনিস মানুষ মানে এবং মানুষকে সবচেয়ে সহজে বোঝানোর জন্য একটা সবচেয়ে উপায় হলো যেটা মানুষ এনজয় করে। আমি দেখছি যে ধরো কমেডি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, কিন্তু হরর পছন্দ করে না এমন অনেক মানুষ আছে, হ্যাঁ। তো আমি আসলে সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাজ এ বিজনেসম্যান কমার্শিয়ালি চিন্তা করলে আই শুড মেক ইট কমেডি, যদি সবচেয়ে কঠিন কাজ কমেডি বানানো। ওকে ভাইয়া, সো আজকে র্যাপিড ফায়ার রাউন্ডের লাস্ট কোয়েশ্চেন, আমি একটু চাই আপনি তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি যা আসে সেটাই কিন্তু বলে দিবেন, ঠিক আছে? আমরা কিন্তু কোয়েশ্চেনটা করছি। সো এই পার্টিকুলার সেন্টেন্সটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমার কাছে সাকসেস মানে হলো ড্যাশ। আমার কাছে সাকসেস মানে হলো, খুব খুব কঠিন প্রশ্ন, তুমি এটাকে কিভাবে এত সুন্দর করে বানাইলা? সো আমার কাছে আসলে সত্যি কথা বলতে সাকসেস মানে হলো, আমি সবসময় যেটা ফিল করি এটাকে আসলে একটা ফর্মাল একটা ওয়ার্ডে বললে আসলে আমার কাছে মনে হয় স্মাইল। ওকে, সো আই লাভ দ্যাট আমি তখনই সাকসেসফুল মনে করি যখন আমি আমার রিলেটেড অর আমি যাদেরকে সার্ভিস দিই প্রত্যেকের মুখে স্মাইল থাকে। সেটা আমার বাসায় আমার বউ থেকে শুরু করে আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু, আমার কলিগ, আমার ভাই ব্রাদার, কমিউনিটির লোকজন, আমি যে ধর আমি ফার্মারদেরকে নিয়ে কাজ করি, আমার এমপ্লয়ি। সো আমার কাছে সাকসেসের ম্যাট্রিক্সটা এগেইন ওই যে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টদের মতন, যে টোটাল নাম্বার অফ পিপলের মধ্যে হাউ মাচ % অফ পিপলের মুখে স্মাইল আছে। সো যত পার্সেন্ট অফ স্মাইল বাড়তেছে তত আমার সাকসেস প্যারামিটার আমি সাকসেস হচ্ছি।
যখন হঠাৎ করে স্মাইলটা কমে যায় তখন আমার কাছে মনে হয় আমি আবার আনসাকসেসফুল হচ্ছে আর কি। সো আই থিঙ্ক স্মাইল। ফ্যান্টাস্টিক অ্যান্সার ভাইয়া। এবং কেন জানি মানে আমি জানি যে আপনি এটা কোনোভাবে প্রিপারেশন নিয়ে বলেননি, বাট আই এম শিওর যারা প্রিপারেশন নিয়েও এই অ্যান্সারটা রেডি করে আসবে তাদেরও এত পারফেক্ট অ্যান্সার হবে না। আমি এটা আসলে হার্ট থেকে বলছি। মানে উই মোস্ট ডেফিনেটলি হ্যাভ অলসো স্মাইল অ্যাট ইউর অ্যান্সার ভাইয়া। সো ফার থ্রু আউট আর এন্টায়ার পডকাস্ট আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক হেসেছি, এবং অ্যাট দ্য সেম টাইম ডিটেলসে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কী এবং কীভাবে এগুলোর সলিউশন আনতে হবে, শুধুমাত্র উইগো বা শুধুমাত্র ফার্মার্সদেরকে না, আমরা যদি ইউথ বা আমাদের এন্টায়ার জেনারেশনাল যে প্রবলেমসগুলো আছে সেগুলো সব কিছু নিয়েই ডিসকাস করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এখানে আসার জন্য, আপনার সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ প্রমি, থ্যাংক ইউ ইন্টারেক্টিভ কেয়ার্স, থ্যাংক ইউ সামির খুশবু যে টু অ্যারেঞ্জ সাচ এ নাইস প্রোগ্রাম। কারণ আমার কাছে মনে হয় এই কাজটা তোমরা যা করতেছো এটা আমি যদি বলি এটা হচ্ছে মানে থাকে না যে নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো একটা আছে না। আচ্ছা আচ্ছা, একটা বাগধারা, একটা বাগধারা আছে না যে নিজের খেয়ে মানে বনের মানে মহিষ তাড়ানো মানে নিজের কাজ রেখে আরো অন্য কাজ করা আর কি। তো আমার কাছে মনে হয় এই যে মানে তোমরা যে সময়, শ্রম এবং টাকা খরচ করতেছো এটা করার জন্য, সো এটাতে আসলে আমার কাছে মনে হয় যে ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, দ্য হেল্পিং দ্য সোসাইটি, হেল্পিং দ্য পিপল। সো রেদার দেন আমি জানি না এটা থেকে তোমাদের ডিরেক্টলি কয় টাকার ব্যবসা আসে, হ্যাঁ মানে অ্যাজ এ বিজনেসম্যান আমি সবসময় আগে ব্যবসা দেখি। সো বাট সেই মোটিভেশন যদি ধরে রাখছো, হ্যাঁ আমি তো যেহেতু তোমাদের সিরিজ ও পডকাস্টগুলো দেখছি, খুব ভালো ভালো মানুষজন আসছেন, আমি মাঝে মাঝে নিজেও ওদের পডকাস্ট দেখে দেখে আমি শুনছি অনেক গল্পগুলো। তো এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আমি তোমাদেরকে থ্যাঙ্কস বলবো এবং কিপ ইট আপ, বিকজ আমরা সবাই আসলে যান্ত্রিক হয়ে গেছি, খুব ব্যস্ত। সো যে বললাম যে আমার হাতে সময় নেই নিজে ভিডিও বানায় মানুষকে বলার, শেয়ার করার, হয়তো ওটা হলে কারোর একটা হেল্প হইতো। আমার হাতেও সময় নেই ফেসবুকে লেখার, হ্যাঁ আমার হাতে সময় নেই যে ছড়িয়ে দেওয়ার, এতটা স্বার্থপর আমি বা আমরা। সো তোমাদের এই জায়গাটার কারণে হলো মানে আমরা স্বার্থপরতার জায়গাটা থেকে সরে এসে গুড মেসেজ, পজিটিভ ভাইব আমরা মার্কেটে দিতে পারছি। সো ডেফিনেটলি এতে যদি মনে করো যে মানুষের হেল্প হয়, সো আই থিঙ্ক সবার আগে তোমরা জান্নাতে যাবা, হ্যাঁ কারণ মানে ওদের ভালোর জন্য আল্লাহ তোমাদেরকে আগে আখিরাতে পাঠাবে, আগে জান্নাত দেবে আর কি। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়ান্স এগেন ফর কামিং হিয়ার। এবং দর্শকদের উদ্দেশ্যেও বলবো, ইফ উই কুড মেক ইউ স্মাইল, যেটা আমাদের এন্ড গোল বা আমাদের সাকসেস হওয়া উচিত, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্টস বিলো কেমন লেগেছে আমাদের এন্টায়ার পডকাস্টটি, অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী এপিসোডে আপনারা কাকে চান অ্যাজ আওয়ার গেস্ট, অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। ভালো কিছু লাগলে, খারাপ লাগলে সব কিছুই আমাদেরকে জানাবেন, বিকজ ইটস অল আ লার্নিং কার্ভ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফর ওয়াচিং। অবশ্যই যদি এরকম আরও অনেক ভিডিওস এবং পডকাস্ট দেখতে চান, আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ান্স এগেন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কিপ অন স্মাইলিং। দেখা হবে সবার সাথে পরবর্তী এপিসোডে।